উপমহাদেশে আদিম মানুষ। উপমহাদেশ মানে কি? একটা বড় দেশ, তার মধ্যে একটা ছোট দেশ। যদি দেখি, যদি দেখ ভালো করে দেখ, এটা যদি তোর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এটা যদি দেখি ওয়ার্ল্ডের ম্যাপ, তাহলে এই যে এখান থেকে শুরু হচ্ছে, এই যে এইগুলো সবকটা কিসের মধ্যে পড়ছে জানিস? রাশিয়ার মধ্যে। সব থেকে বড় মহাদেশ হচ্ছে কি? রাশিয়া। তাহলে আমি একটা কথা ব্যবহার করছি, সেটা হচ্ছে কি? মহাদেশ। মহাদেশ বলতে কোনটাকে বোঝাচ্ছে? বড় একটা ল্যান্ড, বড় একটা ল্যান্ড মানে ভূমি, বড় ভূমি, মহাদেশ। তাহলে এই বড় একটা ভূমি যার মধ্যে কি আছে? এতগুলো জায়গা আছে, সেটা হচ্ছে কি? নাম কি? রাশিয়া। এটা লিখছি কি? রাশিয়া। এই রাশিয়ার মধ্যে ছোট একখানা ভূমি, ছোট একখানা ভূমি যেটাকে আমরা বলছি কি? উপমহাদেশ। এটা, এই যে ছোট ভূমিটা, এটা হচ্ছে আমাদের ভারত। এই ভারতটাকে বলছি কি আমরা? উপমহাদেশ। উপমহাদেশ, বুঝতে পারলি? কথা বলি না, শুন তো। রাশিয়া, রাশিয়া হচ্ছে একটা মহাদেশ। মহাদেশের মধ্যে ছোট ছোট যে জিনিসগুলো আছে, যে দেশগুলো আছে, সেগুলোকে কি বলছে? উপমহাদেশ। মানে কি? মহাদেশের মধ্যে ছোট্ট একটা ভূমি যেটাকে বলছে কি? উপমহাদেশ। উপমহাদেশ মানে কি? ছোট ভূমি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এইবারে কেন এই প্রসঙ্গটা বললাম, তোদের যে দ্বিতীয় চ্যাপ্টার আছে সেখানটা কি আছে? ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। মানে কি? এই মহাদেশটায়, এই উপমহাদেশটায় আদিম মানুষরা কেমন ভাবে দিন যাপন করেছে সেটা দেখ। ইতিহাস বলতে গেলে পুরো গোটা ভারত, গোটা পৃথিবীর ইতিহাসের কথা বলছে। কিন্তু ইতিহাস মানে কি? পুরাতন দিনের কথা। এবার পুরাতন দিনের কথা শুধুমাত্র কি ভারতের জন্য আছে, আর কি কোনো দেশের জন্য নেই? আরো দেশের জন্য আছে। কিন্তু আমরা কেন ভারত সম্পর্কে জানবো? কতগুলো দেশ, মানে প্রায় 195টা দেশের যদি ইতিহাস আমাকে জানতে হয়, তাহলে নিজে পাগল হয়ে যাবো। ঠিক আছে, সেই জন্য কি করব? আমাদের যে উপমহাদেশ, যেটা ভারতবর্ষ, সেই শুধু ওইটুকুনি সম্পর্কে জানবো। তো ইতিহাস জানার আগে আমাদের আগে যে সমস্ত প্রজাতি ছিল, আমাদের মানুষের যে প্রজাতি ছিল, তার সম্পর্কে জানবো। ঠিক আছে, আমাদের যে প্রাচীন প্রজাতি ছিল তাদেরকে কি বলা হয়? এপ বা বন মানুষ। কি বলা হয়? বন মানুষ। সেই বন মানুষরা এখানে কিভাবে তাদের জীবনযাপন করেছে, কিভাবে তারা কি করেছে, সেগুলো আজকের বিষয়। তাই বলছে প্রথমে টপিকের নাম বলছে কি? ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। এই যে উপমহাদেশ, এই মহাদেশে আদিম মানুষরা কেমন ছিল সেটা আমরা জানবো। ঠিক আছে, তাহলে গৌরব, মহাদেশ কোনটা? ওখানে তাই বলেছিলাম, অত বড় জিনিস লিখেছিলাম। মহাদেশ বলতে কি বোঝায়? কি ছিল? কি ছিল স্নেহা? বড় ভূমি, বড় ভূমি। এইবারে যে দ্বিতীয় চ্যাপ্টার, সেটা কি? ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। তো আদিম মানুষের প্রথম যে প্রজাতি ছিল সেটাকে কি বলছি? এপ। সেটাকে কি বলছি? এপ। এপ কথার অর্থ হচ্ছে কি? বন মানুষ। এই বন মানুষরা তাদের জীবনযাপন কেমন ভাবে করেছে সেটা আজকে দেখবো। তো এই যে এপ, এদের কিন্তু কোনো লেজ ছিল না। আমরা দেখি বাদরের লেজ আছে, কিন্তু এদের কিন্তু কোনো লেজ ছিল না। প্রথম যে পয়েন্ট, সেটা কি? এদের কোনো লেজ ছিল না। এরা কি করতে জানিস? এদের কাজ হচ্ছে শুধু গাছে গাছে ঘুরে বেড়ানো। বস, গাছে গাছে ঘুরে বেড়ানো। এদের কাজ কি ছিল? গাছে গাছে ঘুরে বেড়ানো। এদের কাজ কি ছিল? গাছে গাছে ঘুরে বেড়ানো। এদের দ্বিতীয় কাজ কি ছিল? এর দ্বিতীয় কাজ যেটা ছিল সেটা কি না, এরা গাছে গাছে যেহেতু ঘুরছে, এর খাবার হিসেবে কি নেবে তাহলে? ফল। ফল সংগ্রহ করা। তার মানে তুই কখনো দেখেছিস বাদর? দেখেছিস জঙ্গলে গিয়ে? আচ্ছা, বাদর তাহলে মারপিট দেখেছিস? বাদরের একটা খাবার নিয়ে, একটা খাবারের টুকরো নিয়ে মারপিট। তো ওরা তাই করতো, একটা গাছে ধর 4-5টা বাদর উঠে যেত, তাই এই দশটা বসে আছে। ঠিক আছে, তাহলে এরা কি করতো? এরা শুধু ফল সংগ্রহ করতো, আর কি নিজেদের মধ্যেই মারপিট করতো। আর কোনো কাজই ছিল না, এরা শুধু ফল সংগ্রহ করবে। আর আমার ভাগের জিনিস তুই যদি নিস, তাহলে আমি কি করবো? খামসা খামসি শুরু করে দেবো। মানে এরা নিজেদের মধ্যেই মারপিট করতো। আর যে পরের পয়েন্ট, সেটা হচ্ছে কি? এদের খোঁজ কোথায় পাওয়া যায়? এদের খোঁজ সর্বপ্রথম পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। কোথায়? পূর্ব আফ্রিকা। আফ্রিকা কোনটা দেখেছিলাম? এই পাশে যেটা এরকম ভূমি দেখেছিলাম না, এটা হচ্ছে কি?
আফ্রিকা। তো এদের অস্তিত্ব পূর্ব আফ্রিকাতে পাওয়া যায়, পূর্ব আফ্রিকাতে পাওয়া গেছে। এদের অস্তিত্ব তাহলে কোথায় পাওয়া গেছে? পূর্ব আফ্রিকাতে। এবার তোরা আমাকে প্রশ্ন করতে পারিস কি করে আমি মেনে নেবো যেটা অস্তিত্ব পূর্ব আফ্রিকাতে পাওয়া গেছে, অন্য কোনো দেশে পাওয়া যায়নি? তাহলে আমার উত্তর কি, এইখানে যে প্রত্নতাত্ত্বিকরা ছিলেন, প্রত্নতাত্ত্বিকরা এখানে তদন্ত করে একটা কঙ্কাল পেয়েছে, ঠিক আছে? এই যে এর পরের যে প্রজাতি এসেছিল তার নাম কি? অস্ট্রালোপিথেকাস, ঠিক আছে? সেই প্রজাতি, ঠিক আছে? মানুষ সবে শুরু হচ্ছে ওখান থেকে, মানুষের প্রথম পর্যায় শুরু হচ্ছে কোথা থেকে? অস্ট্রালোপিথেকাস থেকে, ঠিক আছে? ওই অস্ট্রালোপিথেকাসের কঙ্কাল এই পূর্ব আফ্রিকাতে পাওয়া গেছে, ঠিক আছে? একটা মেয়ের কঙ্কাল, যার নাম দেওয়া হয়েছে কি? লুসি, ঠিক আছে? মেয়েটার নাম দেওয়া হয়েছে কি? লুসি। একে একে জানবো। তাহলে বন মানুষ, লেখা শুরু কর। হ্যাঁ, তোদের এই যে পয়েন্টগুলো লেখাচ্ছি এখান থেকে কিন্তু 1 নম্বরের কোশ্চেন আসবে, কিন্তু সেই জন্য আমরা প্রতিটা লাইন একটা করে লাইন করে লিখি। গোড়া ভাত চালা একজনের হয়ে গেলে কিন্তু আজ মুছে দেবো, সময় পাওয়া যাচ্ছে না একদম মোটেই। এর কথার অর্থ হচ্ছে কি? বন মানুষ। এদের ছিল না কি? লেজ, কিন্তু বাদরের কিন্তু লেজ আছে, ঠিক আছে? এদের কোনো লেজ ছিল না। তাহলে পাখি আমাকে বল, বন মানুষের কাজ কি কি করতে? এখানটা দেখে দেখে বল। বন মানুষের সম্পর্কে ধর পরীক্ষায় দিয়েছে, এর সম্পর্কে কয়েকটা কথা লেখো। ঘুরে বেড়ানো, ফল সংগ্রহ করা। আর এদের কি ছিল না? লেজ ছিল না। আর কোথায় পাওয়া গেছে? পূর্ব আফ্রিকাতে পাওয়া গেছে। বস, হয়ে গেছে সবার? তাহলে এর সম্পর্কে আমরা জানলাম, এরা কোথায় পাওয়া গেছে? তাহলে পূর্ব আফ্রিকাতে। পূর্ব আফ্রিকাতে পাওয়া গেছে কি করে বুঝবো আমরা? কারণ এখানে প্রত্নতাত্ত্বিকরা একটা মেয়ের কঙ্কাল পেয়েছে যেটা অস্ট্রালোপিথেকাস প্রজাতি, ঠিক আছে? মেয়েটার নাম দিয়েছে কি? মানে ওই কঙ্কালটার নাম দিয়েছে কি? মানে তখনকার মানুষের তো কোনো নাম টাম ছিল না। তাহলে তুই আমাকে প্রশ্ন করতে পারিস যে তাহলে ওর নাম কেন লুসি হয়েছে? প্রত্নতাত্ত্বিক যিনি খুঁজে পেয়েছিলেন তিনি ওর নাম ভালোবেসে দিয়েছিলেন কি? লুসি, ঠিক আছে? তারপরে আমার দ্বিতীয় পয়েন্ট, এখান থেকেই মানুষের যাত্রা শুরু হয়, বন মানুষের পর থেকে, মানে এপের পর থেকেই বন মানুষ যাত্রা শুরু হচ্ছে। তো এরপরে যে প্রজাতি আসছে সেটা যাওয়ার আগে এই বন মানুষ কেন হঠাৎ করে মাটিতে নেমে আসলো? গাছে গাছে তো ঘুরতো, ভালোই ছিল মানুষ, হ্যাঁ গাছে গাছে ঘুরতো। আমরা যদি এখন মাটিতে নেমে না আসতো তাহলে আমাদের পড়াশোনা থাকতো না, আমরা এখন ঘুরে বেড়াতাম। তাহলে ভাব কেমন হতো, ভালো হতো না? কোনো পড়াশোনা ছিল না, শুধু ঘুরে বেড়াচ্ছি গাছে ডাল ডালে আর খামচি খামচি করছি, আমার ফলটা আমাকে দে, ঠিক আছে? তাহলে ওরা কেন নেমে আসলো? দেখা গেল আগে কি ছিল, পৃথিবীতে প্রচুর পরিমাণে গাছপালা ছিল। এখন তো মানুষের বসবাসের কারণে গাছপালার সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে। তাহলে সেই সময় এত গাছপালা ছিল, যখন ঝড় হতো না গাছে গাছে ঘষা লেগে কি হতো? আগুন ধরে যেত, ঠিক আছে? তো ওই যে আগুন, বনের আগুন, দাবানল। তাহলে কি বনের আগুনকে কি বলে? দাবানল। প্রশ্ন হতে পারে যে দাবানল কি? বনে, এটা লিখে নে। কোশ্চেন মানে কি? এখানটায় কিউ বলে লেখ, এখানে একটা উপরে লিখবি কিউ, কিউ বলে লিখে লিখবি বন মানুষ কেন মাটিতে নেমে আসলো। লেখ বন মানুষ, এই কিউ বলে লিখে তারপরে কিন্তু উত্তর লিখবি। বন মানুষ কেন মাটিতে নেমে আসলো, কোশ্চেন মার্ক, ঠিক আছে? বন মানুষ কেন মাটিতে নেমে আসলো। এবার এই যে ফলটা, এই যে যারা সংগ্রহ করে খেত, খাদ্যের অভাবটা কেন হতে শুরু করলো ভাই গৌরব? খাদ্যের যে অভাব এটা কেন হতে শুরু করলো? হ্যাঁ, প্রত্যেকে ফল খেত, আর ফলটা কি ছিল? সিজনের, ঠিক আছে? সেই জন্য ওরা খাবারের একটা সংকট পেলো। আর একটা কারণ কি ছিল বুদ্ধি করে বলতে পারবি? ওটাই তো দাবানল, ওটাও একটা দাবানলের মধ্যে ধরতে পারিস। আর একটা কারণ কি হতে পারে? কি কারণে তোর ফলের সংকট দেখা দিল? কারণ দাবানল হচ্ছে গাছ পুড়ে যাচ্ছে, ফলও পাচ্ছে না ঠিক মতো। কি হচ্ছে? ফল পুড়ে যাচ্ছে, গাছ পুড়ে যাচ্ছে তো ফল, ঠিক আছে? এইবারে কি হলো এই এপের, যখনই এরা এই কারণে কি করলো? মাটিতে নেমে আসলো। তোরা এইবার বলেছিস তো কোশ্চেন মার্ক দিয়ে তারপরে দিবি অ্যানসার, দেখি খাতা, ঠিক আছে? এইবারে
এইবারে বিষয়টা হলো কি মানুষের নতুন জীবনযাপন শুরু, সেটা হচ্ছে কি মানুষ মাটিতে নেমে আসলো। কোথায় নেমে আসলো? মাটিতে। মাটিতে। এবার ধর মাটিতে নেমে আসার পরে কি হলো? মাটিতে নেমে আসলো, সবই ঠিক ছিল, মাটিতে নেমে আসলো। নেমে আসার পরে কি হলো? এই যে এফ, এরা দুটো ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে? দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা দল, এই একটা দল আর এই একটা দল, দুটো দলে ভাগ হলো। একটা দল কি করলো? ওরা গভীর জঙ্গলের জন্য খোঁজা শুরু করলো। গভীর জঙ্গল কোথায় পাবো? গভীর জঙ্গল খুঁজতে শুরু করলো, ঠিক আছে? এরা একটা দল কি করলো? গভীর জঙ্গল খোঁজা শুরু করলো। আর একটা দল কি করলো? মানে এই যে যখন এর মাটিতে নেমে আসার আগে, আচ্ছা এরা মাটিতে নেমে আসার আগে কি হচ্ছে দেখ ব্যাপারটা। মাটিতে নেমে আসার আগে এফ কি করলো? একটা দল এই ভয়ের কারণে, যে দাবানল হচ্ছিল সেই ভয়ের কারণে, খাদ্য সংকটের কারণে এরা দুটো দলে ভাগ হয়ে গেছে। একটা দল কি করলো? গভীর জঙ্গলে খোঁজার জন্য চলে গেল, কারণ কি গভীর জঙ্গল পেলে ওরা ফল পাবে, ঠিক আছে? তো গভীর জঙ্গলে খোঁজা শুরু করলো। আর একটা দল কি করলো? আর একটা দল নিজে মাটিতে নেমে আসলো, ঠিক আছে? আর একটা দল কি করলো? মাটিতে নেমে আসলো। তাহলে ভালো করে বোঝ। প্রথমে বন মানুষ ছিল, বন মানুষ কি করতো? গাছের ফল টল খেত, এইসব করতো, ঠিক আছে? হঠাৎ করে তারা কি দেখলো? দাবানল। তারা দাবানল দেখার কারণে নিজেদের প্রাণের সংকট দেখতে পেলো, যে আমরা যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। ওরা কি করলো? চিন্তা ভাবনা করলো, করে দুটো দলে ভাগ হয়ে গেছে। একটা দল কি করলো? বলে না, আমরা গাছেই থাকবো, আমরা ফলমূল খাবো, ঠিক আছে? এরা কি করা শুরু করলো? গভীর জঙ্গলের খোঁজা শুরু করে দিল। কিন্তু দ্বিতীয় দল কি করলো? না, তোরা খোঁজ, আমরা নিচে গিয়ে দেখবো নিচে কি আছে, ঠিক আছে? এরা কি করতে শুরু করলো? মাটিতে নেমে আসলো। এটা কর, এফ এর দুটো দল ভাগ কর। বিবর্তন শুরু হলো। এই দলটার কথা আর ভাববো না, আমরা ভাববো এই দলটার কথা, যারা মাটিতে নেমে আসলো। এবারে গল্প হবে ওই দলের গল্প। তাহলে এবারে গল্প কাদের শুনবো? মাটিতে নেমে আসা এফ দের। এই যে মাটিতে নেমে আসলো, এর পর থেকেই মানুষের বিবর্তন শুরু হচ্ছে, ঠিক আছে? মানুষের বিবর্তন, মানুষের বিবর্তন, ঠিক আছে? প্রথম যে পয়েন্টটা আছে, মানে প্রথম যে বিবর্তনের প্রথম ধাপ, সেটাকে বলছে কি? অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস, পিথেকাস, ঠিক আছে? অস্ট্রালোপিথেকাস। এরা কি করতো? এরা এফ থেকে মানুষের প্রথম ধাপ। তাহলে প্রথম যে পয়েন্টটা সেটা কি? অস্ট্রালোপিথেকাস কথার অর্থ কি? এফ থেকে মানুষের প্রথম ধাপ। এফ থেকে মানুষের প্রথম ধাপ। এফ থেকে মানুষের প্রথম ধাপ। দ্বিতীয় যে পয়েন্টটা, এরা কোন ক্রমে সোজাভাবে দাঁড়াতে শুরু করলো, ঠিক আছে? কোন ক্রমে সোজাভাবে দাঁড়ানোর চেষ্টা করলো। কেমন? ধর ওরা যখন গাছের জঙ্গলে থাকতো, ওরা কিন্তু দাঁড়াতে পারতো না, ঠিক আছে? ওরা যখন মাটিতে নামছে, মাটিতে নেমে কি করছে? বাদর কেমন ভাবে যায়, লাফ দিয়ে যায়, দেখেছিস তো? এরাও ওরকম ভাবে শুরু করছে, কিন্তু বিষয়টা হচ্ছে ওখানে ছিল কি? গাছপালা ভর্তি জঙ্গল, ঠিক আছে? ওরা কোন রকম ভাবে দাঁড়াতে শুরু করলো, কোন ক্রমে দাঁড়াতে শিখলো। কোন ক্রমে দাঁড়াতে শিখলো, পুরোপুরি ভাবে কিন্তু শেখেনি। কোন ক্রমে বাচ্চারা যখন নতুন হাঁটতে শেখে, সে যেভাবে হাঁটা শেখে সেই পর্যায়ে কিন্তু তখন, ঠিক আছে? এরা চোয়ালটা শক্ত ও সুগঠিত ছিল। এদের যে চোয়াল, মানে কি যেটাতে আমরা চেবাচ্ছি, সেই চোয়ালটা কি ছিল? শক্ত আর সুগঠিত। চোয়াল ছিল শক্ত ও সুগঠিত, ঠিক আছে? এরা কি খেত? এরা ফল চিবিয়ে খেত। শুধু এরা কি খেত? শুধু ফল চিবিয়ে খেত। ফল চিবিয়ে খেত, ঠিক আছে? এদের কাজ কি ছিল? এরা কি করতো না, বড় বড় পাথর ছুঁড়ে শুধু মারতো, ঠিক আছে? পশু টশু সামনে যদি চলে আসতো, তাহলে কি করতো? বড় বড় পাথর ছুঁড়ে মারতো। তার মানে এরা সবে মাত্র পাথর ছুঁড়ে
না, পাথর ছুঁড়তে চেষ্টা করলো। এখানে যে কটা পয়েন্ট লেখানো হচ্ছে সবকটা কিন্তু ইম্পর্টেন্ট। চেষ্টা করলো, পরীক্ষার সময় এখান থেকে 1 নম্বরের করে লাইন পেয়ে যাবে কিন্তু। তাহলে প্রথম মানুষের বিবর্তনের প্রথম যে ধাপটা ছিল সেটা কি ছিল? এফ। তারপরে যখন মানুষ নিচে নামলো তখন থেকে শুরু হচ্ছে কি মানুষের বিবর্তনের ধারা। তো প্রথম যে ধাপটা ছিল সেটা কি? অস্ট্রালোপিথেকাস। ঠিক আছে, এইবার তোদের মাথায় একটা প্রশ্ন এসেছে কিনা জানি না, যে এই ভাগটা করছি অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, তারপরে হোমো সাপিয়েন্স, এই নামগুলো কিভাবে মনে রাখবো এক্ষুনি মজা চলে শিখবো, ঠিক আছে, যাতে না গুলিয়ে যায়। তো অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস আর হোমো সাপিয়েন্স, এই যে নামগুলো দিচ্ছি, এগুলো নামগুলো আমরা কিভাবে দিচ্ছি, কিসের বেসিসে দিচ্ছি? মানুষের ব্রেনের বেসিসে। যত দিন গেছে, মানুষ যখন সবেমাত্র নেমেছে গাছ থেকে, সেই সময় মানুষের ব্রেন ছিল কি? অত্যন্ত ছোট। ঠিক আছে, অত্যন্ত ছোট। তারপরে যত দিন গেছে তত মানুষের ব্রেন বেড়েছে, যার জন্য আমাদের এত বদ চিন্তা ভাবনা এসেছে। বুঝতে পেরেছিস? কাকি তুই কেন এত দুষ্টু? এই কারণে দুষ্টু। ঠিক আছে, তো এটা লেখ অস্ট্রালোপিথেকাস। তাহলে মানুষের বিবর্তনের প্রথম ধাপটা হয়ে গেছে, আমরা যাচ্ছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপটার নাম কি? হোমো হাবিলিস। হোমো হাবিলিস। তাহলে এখান থেকে জাস্ট আমরা এইটা মনে রাখবো, হাবিলি। ঠিক আছে, হাবিলি মানে কি? ঘর। মানুষ মাটিতে নেমে গেছে, এবারে মানুষের মাথায় এসেছে ঘরের চিন্তা। ঠিক আছে, ঘরের চিন্তা। তাহলে এখানে বল, ঘর বানাতে গেলে মানুষকে কি হতে হবে? শক্তপোক্ত হতে হবে তো, বুদ্ধি হতে হবে তো। তাহলে এখানকার মানুষটা কি হতে শুরু করলো? দক্ষ হতে শুরু করলো। তাহলে ঘর বানাতে গিয়ে মানুষ কি হলো? দক্ষ হলো। তাই হোমো হাবিলিস কথার অর্থ হচ্ছে কি? দক্ষ মানুষ। ঠিক আছে, মাথায় রাখবে কিন্তু, দক্ষ মানুষ। তোদের পরীক্ষার কোশ্চেনে হোমো হাবিলিস কথার অর্থ এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে কিন্তু। হোমো হাবিলিস কথার অর্থ কি? দক্ষ মানুষ। এদেরকে দক্ষ মানুষ বলা হয় কেন? কিসের জন্য? আমি এখানটা লিখছি, তোরা কিন্তু লিখবি না। আমি বলছি হয় কেন এদেরকে দক্ষ মানুষ বলা হয়? কারণ আগেটাই দেখছিলাম কি, অস্ট্রালোপিথেকাসে কি দেখেছিলাম? পাথর ছুঁড়তে চেষ্টা করছে, আর এখানে এসে কি করছে? পাথর দিয়ে অস্ত্র বানাতে চেষ্টা করছে। ঠিক আছে, পাথরের অস্ত্র বানাতো, যার জন্য এদেরকে বলা হতো কি? দক্ষ মানুষ। পাথরের অস্ত্র বানাতো, পাথরের অস্ত্র বানাতো। এই পাথরের অস্ত্রের উপর ভাগ করে আমরা আবার প্রাক ইতিহাসকে 3টে ভাগে ভাগ করেছিলাম। প্রাক ইতিহাসকে কি মনে আছে? পুরানো প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। ঠিক আছে, ওটাও আজকে দেখবো। ঠিক আছে, পাথরের অস্ত্র বানাতে শিখলো। দক্ষ মানুষ কেন বলা হয় তাদেরকে? কারণ তারা পাথরের অস্ত্র বানাতে শিখলো। এখানে মানুষ কি খেত? এখানে মানুষ ফলের পাশাপাশি কাঁচা মাংস, ফল প্লাস কাঁচা মাংস, ফল প্লাস কাঁচা মাংস। আমরা যদি লিখি পুরো লাইন, তাহলে বইয়ের লেখাই হয়ে যাবে। আমাদের চোখের সামনে যাতে কথাগুলো থাকে সেই জন্য শর্টকাটে লিখতে হবে। ঠিক আছে, বের করলে যেন আমাদের চোখে পড়ে। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। তাহলে হোমো হাবিলিস কথার অর্থ কি? দক্ষ মানুষ। হাবিলি কথার অর্থ কি? মনে রাখবো আমরা, বাড়ি। যেহেতু প্ল্যান এসছে, তো এরা কি করতে থাকলো? বাড়ি চিন্তা ভাবনা করতে থাকলো, তাই এদেরকে বলা হচ্ছে কি? দক্ষ মানুষ। এইবারে পাথরের অস্ত্র বানাতো, তার জন্য এদেরকে বলা হচ্ছে দক্ষ মানুষ। এরা কি খেত? ফল আর কাঁচা মাংস। আর এদের একটা বৈশিষ্ট্য ছিল কি? দলবদ্ধভাবে থাকতো। ঠিক আছে, দলবদ্ধভাবে। এদের খুব ভয় ছিল, দলবদ্ধভাবে থাকতো। কারণ কেন বলতো? গাছে ছিল আগুনের ভয়, নিচে এসছে পশুর ভয়। ঠিক আছে, মানুষের বাঁচার উপায় নেই। ঠিক আছে, এখানে কি হলো? পশুর ভয় শুরু হয়ে গেল। সেনারা কি দল বেঁধে থাকলো। দেখা গেল ওরা যখন প্রথম, আমি ইমাজিন করছি, কল্পনা করছি, ওরা যখন প্রথমে গাছ থেকে একজন নামছে, ধর একজন এই গাছে ছিল, গাছ থেকে একজন নামছে, ধর এখানটায় গৌরবের কোন একটা বংশ বা আমার কোন একটা বংশ ছিল, সে গাছ থেকে নামছে। আর একটা গাছের পেছনে একটা বড় ধরনের কোন পশু ছিল। ঠিক আছে, যখনই ও মাটিতে শুধু ঝুঁকেছে এইভাবে, ঠিক আছে, মাথা তো তখন তো দাঁড়াতে পারতো না, ঝুঁকে আছে, সবে মাত্র ঝুঁকেছে, পিছনের থেকে অ্যাটাক। ঠিক আছে, ওর উপরে দেখা গেল আমার বংশ ছিল, সে কি করলো? ভয় পেয়ে আর নামলো না। ঠিক আছে, ও উপরে উঠে গিয়ে ওর যে প্রজাতি ছিল আর যে গ্রুপটা ছিল তাদেরকে সবাই বললো যে জানিস তো নিচে এরকম ঘটনা হয়েছে, তাহলে আমাদেরকে কিন্তু দলবদ্ধভাবে থাকতে হবে। ঠিক আছে, তার মানে এখানে হোমো হাবিলিস প্রজাতির মানুষগুলো দলবদ্ধভাবে থাকতো। কারণ দেখ, এইভাবে মনে রাখবো যে বাড়ি তৈরি করছে হোমো হাবিলিস, হাবিলি কথা হচ্ছে বাড়ি, এইভাবে মনে রাখছি। তাহলে বাড়ি তৈরি করতে গেলে একার দ্বারা কি বাড়ি তৈরি করা যাবে? যাবে না। তাহলে কি? দলবদ্ধভাবে থাকতে হবে। ঠিক আছে, তাহলে দক্ষ মানুষ পাথরের অস্ত্র বানাতো, ফল ও কাঁচা মাংস খেত,
কাঁচা মাংস খেতে জানো, নিচে যখন এসছে তারপর আবার কি কাছে উঠবে? সম্ভব নয়। তার কেউ উঠতো আর কি করতো না, পশু শিকার করতো। পশু শিকার করে কি খেত? কাঁচা মাংস খেত, দলবদ্ধভাবে থাকতো। আর এরা কি হাঁটতে পারতো, হাঁটতে পারতো। তবে সেই হাঁটা এই হাঁটা নয়। একটা বাচ্চা সবেমাত্র শেখার পর যেমন পুরোপুরি ভাবে অনেক সময় পুরোপুরি ভাবে হেঁটে যাচ্ছে, কিন্তু এটা সেই হাঁটা নয়। এরা জাস্ট যেটা এরকম হামাগুড়ি দিয়ে হাঁটছে, এরা জাস্ট ঝুঁকে এরকম বয়স্ক যারা হাঁটে না তেমনি হাঁটছে কুজো হয়ে। ঠিক আছে, মাথা কিন্তু নিচের দিকে। ঠিক আছে, মধ্যাকর্ষণ শক্তি পৃথিবী মাথাকে নামিয়ে দিয়েছে। আমাদের বডির মধ্যে সবথেকে ভারী অংশ কোনটা জানিস? আমাদের মাথা। দেখবি জলে পড়ার পর আমাদের মাথা আগে ডুবে যায়। তুই হ্যাঁ দেখবি আমাদের মাথা সবথেকে বেশি ভারী। তো মাথা ছিল ভার, পৃথিবীর আকর্ষণের ফলে আমাদের মাথা মানে আমাদের পৃথিবী মাথা এরকম ঝুঁকেছিল। ঠিক আছে, এই মাথার ভারে কোমরও ঝুঁকে গেছে, ব্যাস ওইভাবে হাঁটা শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে হোমো হ্যাবিলিস এরা কি করতো? হাঁটতে পারতো। তাহলে 3 কটা পয়েন্ট 5 খানা। এরা কে ছিল? দক্ষ মানুষ। কি করতো? পাথরের অস্ত্র বানাতে শিখলো, কারণ কি এরা দক্ষ মানুষ তাই। ঠিক আছে, আর এইভাবে মনে রাখতে পারি সেই সময় কি দক্ষ মানুষরা যারা বাড়ি চিন্তা ভাবনা করছে তখন কি ইট ছিল? ইট ছিল কি? ইট ছিল না। তাহলে ওরা কি তৈরি করছে? পাথর দিয়ে বাড়ি তৈরি করার চেষ্টা করছে। এইভাবে মনে রাখবেন পয়েন্টগুলো। দক্ষ মানুষ পাথরের অস্ত্র বানাতো, ফল ও কাঁচা মাংস খেত, দলবদ্ধভাবে থাকতো আর হাঁটতে পারতো। শুরু করলে মুছে দিচ্ছি। তাহলে হোমো হ্যাবিলিস মানে কি? মানে কি হোমো হ্যাবিলিস কথাটা মানে কি? দক্ষ মানুষ। এরপরে যেটা আসছে সেটা কি? হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস এটা কিভাবে মনে রাখবো? দেখ, হোমো ময়কার কিন্তু হোমো ইরেক্টাস। তোরা তো জেরক্স প্রিন্টার মেশিন যা লিখবো তাই কপি করে দিবি। এইসব ছবি আঁকিস নি তো আবার? না তাও ভালো, মেশিন মনে পাল্টিয়েছিস। হোমো ইরেক্টাস। আচ্ছা, আমরা শুধু এটা মনে রাখবো, ইরেক্ট ইরেক্ট। ঠিক আছে, হোমো ইরেক্টাস এটা হস্যিকার না কিন্তু আবার, তোরা যেন হস্যিকার ভাবিস না, এটা কিন্তু হস্যই, হস্যই এটা। হোমো ইরেক্টাস, ইরেক্ট থেকে কি আসছে বলতো? কোন একটা শব্দ কি চেনা চেনা লাগছে? ইরেক্ট ইরেক্ট। আমরা শুধু মনে রাখবো হস্যই দিয়ে ইট। ঠিক আছে, শুধু এটা মনে রাখবো। হোমো ইরেক্টাস মানে কি? হোমো ইরেক্টাস মানে কি? ইট। ইট ইট কি হয়? কি হয়? মাটি পুড়িয়ে পোড়ানোর জন্য কি লাগে? আগুন। তার মানে হোমো ইরেক্টাস প্রজাতির মানুষরা সবেমাত্র কি শিখেছে বলতো? আগুনের ব্যবহার। এইভাবে মনে রাখবো, নাহলে সব গুলিয়ে খাওয়া যাবে। হোমো ইরেক্টাস তার মানে হোমো ইরেক্টাস কথার অর্থ হচ্ছে সোজা ভাবে দাঁড়িয়ে থাকা মানুষ। ঠিক আছে, এরা কেন বলতো সোজা ভাবে দাঁড়াতে শিখলো? ধর আমরা কুজো হয়ে যাচ্ছি, এরকম ভাবে কুজো হয়ে যাচ্ছি, সামনে কি আছে? জঙ্গল, ওর পেছনে কি আছে? ভয়ঙ্কর জীব, আমরা দেখতে পাচ্ছি না। ও দেখা গেল সেই সময় তো এরকম ডিজে বক্স ছিল না, ওরা দেখা গেল নিজেদের মধ্যে উ আ এরকম করে উঠে যাচ্ছে। ঠিক আছে, মিউজিক সিস্টেম ওদের তো তখন কথা বলতে পারছে না, ওরা কি বলছে? হু লা লা লা। তো এরকম ভাবে কথা বলতে বলতে আছে। আবার তবে ওদের একটা জিনিস ছিল কি, ওদের সর্দার থাকতো, হেড থাকতো একজন। ঠিক আছে, সামনে আছে। এইবার সামনে যে ভয়ঙ্কর একটা প্রাণী আছে কেউ খেয়াল করেনি। ঠিক আছে, হঠাৎ করে একটা এসে দিল ঘাড় মটকে। তারপরে ব্যাটাগুলো এইভাবে ছিল তো, মাথা হঠাৎ সোজা হয়ে গেছে আমাদের। তার মানে এরা সোজাভাবে দাঁড়াতে শিখলো, কারণ কি? পশুর ভয়ে। পেছনে কোনো জঙ্গলে কোনো পশু লুকিয়ে আছে কিনা সেটা দেখার জন্য। কিভাবে? পেছনে জঙ্গল আছে দেখা গেল, ওরা কি করছে আস্তে আস্তে এরকম কিছুটা যাওয়ার পরে না ওরা মাথা উঁচু করে দেখার চেষ্টা করছে যে সামনে কোনো প্রাণী আছে কিনা, নিজেদের বাঁচানোর জন্য। তাহলে এই জন্য এটাকে বলছে কি? হোমো ইরেক্টাস। এবার তুই এইভাবে মনে রাখ, হোমো ইরেক্টাস কথার অর্থ কি? বলতে কি? সোজাভাবে দাঁড়াতে পারা মানুষ। তাহলে তুই বল, আমি যদি ইট বই নিয়ে যেতে চাই, আমি কুজো হয়ে কি বই নিয়ে যেতে পারবো? হ্যাঁ কি না? তাহলে কি হতে হবে? আমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। তাহলে হোমো ইরেক্টাস মানে কি? ইট মনে রাখবো। ইট থেকে কি ভাববো? সোজা হয়ে দাঁড়িয়ে থাকা মানুষ, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। তাহলে হোমো ইরেক্টাস। ঠিক আছে, তারপরে কি বলছে? আচ্ছা, বইতে আর একটা পয়েন্ট আছে যে এই মানুষগুলো কবে কে এসেছিল সেই টাইমটা দেওয়া আছে, ওটা একটু দেখে রাখবি কিন্তু। ঠিক আছে, তোরা কি করবি? যে হোমো ইরেক্টাস আছে না, যেখানে কালো পয়েন্টে লিখেছিস ওর পাশে ব্র্যাকেট দিয়ে লিখে নিবি যে কত থেকে কত। ঠিক আছে, মানে কোন সালে কত দিকে এসেছিল। আচ্ছা, হোমো ইরেক্টাস তাহলে এরা কি করতো? সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারতো। ঠিক আছে, এরা সর্বপ্রথম ইটের জন্য কি ব্যবহার শিখলো? আগুনের ব্যবহার। আগুনের ব্যবহার শেখে।
প্রথম, আগুনের ব্যবহার প্রথম শেখে। তাহলে তোদের 1 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আগুনের ব্যবহার কোন প্রজাতির মানুষ সর্বপ্রথম শেখে। তাহলে কি হোমো ইরেক্টাস, সবকটার প্রথমেই আছে হোমো, তাহলে হোমো কথা বাদ দে, ইরেক্টাস, ইরেক্ট থেকে ইট মনে রাখবো, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট হলো, তৃতীয় পয়েন্ট কি, এরা থাকতো কোথায় বলতো, যে আর জঙ্গলে পোষাচ্ছে না ভাই, শীতকালে এসে গেছে, শীতকালে ওরা জমে যাচ্ছে, ঠিক আছে। ওরা কি করলো, একটু গরম চাইলো, বডি কি চাইছে, গরম চাইছে, তাই এরা থাকতে শুরু করলো কোথায়, কোথায় বলতো, গুহার মধ্যে, গুহায় থাকতে শুরু করে। যেমন ভাবে গল্প করে বলছি সেইভাবে মাথায় রেখে কিন্তু শুরু করে, নাহলে পরীক্ষার খাতায় সব পয়েন্ট মনে হবে যেন এটা এই প্রজাতি ওটা ওই প্রজাতি, ঠিক আছে। তাহলে এরা কি গুহায় থাকতে শুরু করে। তারপরে কি, এরা পাথরের হাতিয়ার ব্যবহার করতে শিখলো, ভালো ভালো হাতিয়ার বানাতে পারতো, ঠিক আছে। পাথরের হাতিয়ার, কারণ কি পাথরের হাতিয়ার, হাতিয়ারকে আরো উন্নত করলো, কেন, কারণ একটা বড় পাথর আমি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে কত দূর যেতে পারবো, বেশি দূর যেতে পারবো, পারবো না। তুই আমার দিকে তাকা, ওই দিকে তাকাচ্ছিস, মার খেয়ে যাবি কিন্তু ভাই। তাহলে একটা বড় পাথর এক জায়গা থেকে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো না, কিন্তু যদি আমি পাথরটাকে ছোট করে নিই, তুই ভাব, তুই যখন একটা দোকানে গেছিস, দোকানে গিয়ে বলছিস লজেস দাও, ঠিক আছে, লজেস দেখা গেলো 10টা নিলি, 10টা নিয়ে 10টায় কি করলি, পকেটে ঢুকে নিলি, হ্যাঁ। এবার তুই বললি 1 কেজি ময়দা দাও, সেটা কি পকেটে ঢুকাতে পারবি, পারবি না। তার মানে ছোট ছোট জিনিস কি করতে, ওরা বুঝে যেখানে সেখানে বুঝে বুঝে নিয়ে চলে যেতে পারতো, সেজন্য কি করলো, ওরা ছোট ছোট পাথরের হাতিয়ার ব্যবহার করতে শুরু করলো, তাই পাথরের হাতিয়ার ব্যবহার করতে শুরু করলো, ঠিক আছে। তারপরে শেষের দিকে হাত কুটার ব্যবহার করতো, এই প্রজাতি শেষের দিকে হাত কুটার ব্যবহার করতো, শেষের দিকে কি করতো, হাত কুটার ব্যবহার করতো, ব্যাস এই কটা পয়েন্ট। তাহলে সোজা হয়ে দাঁড়াতে পারতো এই প্রজাতির মানুষ, কোন প্রজাতির মানুষ, হোমো ইরেক্টাস। তারপরে কি আগুনের ব্যবহার শিখলো, ঠিক আছে, গুহায় থাকতে শুরু করলো, পাথরের হাতিয়ার, এইভাবে মনে রাখ, লিঙ্ক করছি দেখ কিভাবে, হোমো ইরেক্টাস, ইট নিয়ে যাওয়ার জন্য কি হতে হবে, মানুষকে সোজা হয়ে দাঁড়াতে হবে, চুপ করে শুনবি কিন্তু সবাই। এবার সোজা ভাবে দাঁড়ালো, এবারে দেখা গেল ওরা জঙ্গলে ঘুরছিল, কিছুদিন পরে দেখা গেল ওদের প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, ওরা কি শুরু করলো, পাথরের গুহায় থাকতে শুরু করলো, ঠিক আছে। এইবারে গুহায় যখন থাকছে তখন কি আছে, অন্ধকার গুহার ভিতরে, ওরা চাইছে কি, ওরা আলো, আলোর থেকে এসে কি আগুন, আগুনের ব্যবহার শিখলো। তারপরে কি, আগুন তো হয়ে গেল, গুহার ভেতরে জিনিস হয়ে গেল, কিন্তু বাইরে কি করে, বাইরে খাবারের জন্য তো যেতেই হবে, তাহলে অত বড় বড় পাথর আমি নিয়ে যেতে পারবো না, ওরা কি করতে থাকলো, পাথরগুলোর সাইজ ছোট করতে থাকলো, তাহলে পাথরের হাতিয়ার আরো উন্নত করলো। আর এরা শেষের দিকে কি ব্যবহার করতে শুরু করলো বলতো, হাত কুটার মানে হাতে ধরে রাখতে পারবে এমন অস্ত্র, হাত কুটার, সামনে আসলে ঘাপাত, ঠিক আছে। শুরু কর। তোদেরকে আজকে একটা ক্যাডবেরি খাওয়ানো দরকার, কেন বলতো, তোরা গাছের ছবিটা আঁকিস না, হয়েছে। পরেরটা হচ্ছে কি, হোমো সেপিয়েন্স, সেপিয়েন্স অন্তস্থ একার 9 দন্তের স, হোমো সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স, সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স, সেপিয়েন্স, এটা কিভাবে মাথায় রাখবো বলতো, সেপিয়েন্স, পি, ঠিক আছে, পি, আমরা এই পি থেকে বলছি কি হ্যাপি, পি থেকে কি বলছি, হ্যাপি, হ্যাপি মানে কি খুশি, খুশি কেন, এরা একদম পুরোপুরি বদলে গেছে, একদম একদম সোজা হয়ে হাঁটছে, পশু আসলে ডিসকাউন্ট, ঠিক আছে। তাহলে হোমো স্যাপিয়েন্স এরা হচ্ছে বুদ্ধিমান মানুষ, আমাদের প্রজাতিটা কি বলতো, আমরা যে প্রজাতি সেটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে, এরা হচ্ছে বুদ্ধিমান মানুষ। আয় আমাকে ধোকা দিবি, আয় এবারে দেখাচ্ছি, বুদ্ধিমান মানুষ, কত যে পশু শিকার করেছে এরাও জানে না, বুদ্ধিমান মানুষ, দল বেঁধে পশু শিকার করতো, ঠিক আছে ভাই, মজা করবো চল, আজকে জঙ্গলের মধ্যে আগুন জ্বালিয়ে ফিস্ট হবে। তাহলে এরা কি বলছে, দল বেঁধে পশু শিকার করতো, ভয়ও ছিল, সেটা দল বাজছে কিন্তু। আর তখনকার দিনের এরকম ছোট ছোট পশু পাখি ছিল না, বড় বড় সব, ঠিক আছে, দলবদ্ধ ভাবে পশু শিকার, কথা বলিস না, করতো, পশু শিকার করতো, দলবদ্ধ ভাবে পশু শিকার করতো, ঠিক আছে। চল ভাই আজকে পশু খেয়ে আসি।
এইবারে দল ধর দলবদ্ধভাবে পশু শিকার করছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আগুনের ব্যবহার শিখে গেছে, তাহলে এরা কি খাবে? কাঁচা মাংস পুড়িয়ে খেতে শিখলো। ঠিক আছে, তাহলে কাঁচা মাংস পুড়িয়ে খেতে শিখলো। তাহলে মাংস পুড়িয়ে খেতে শিখলো। প্রতিটা কিন্তু গল্পের ছলে হচ্ছে, কিন্তু মাথায় ধরে রাখতে পারলে পরীক্ষায় ফুল নাম্বার আসবে, না ধরে রাখতে পারলে স্যারকে নাম্বার দিয়ে আসতে হবে। শিখলো, ঠিক আছে। তারপরে কি, এরা যখন দেখালো দলবদ্ধভাবে পশু শিকার করছে, হাতে কি আছে? মডার্ন অস্ত্র। লাস্টেরটাই কি দেখলাম? হাতে কি ছিল? হাত কুঠার। তার মানে এরা যত নিজেকে আপডেট করলো, ঠিক আছে, তাতে কি হলো? পশু শিকারের পরিমাণ বেড়ে গেল। ওরা দেখছে পশু শিকারের সময় যে ওদের গায়ে তখনও কিন্তু জামা কাপড় ওঠেনি, ঠিক আছে। ওরা নিজেদেরকে শীত থেকে বাঁচার জন্য প্রথম ছিল কি? আগুন, ঠিক আছে। তারপরে ওরা দেখছে কি, আমাদের তো ঠান্ডা লাগছে, তাহলে পশুদের কেন ঠান্ডা লাগছে না? ওদের কি আছে এমন যে ওদের গায়ে ঠান্ডা লাগছে না? ওরা তারপরে বুঝতে পারলো যে পশুর গায়ে যে চামড়া, সেই চামড়া ওকে সাহায্য করছে ঠান্ডা থেকে বাঁচাতে, ঠিক আছে। ওরা কি করলো? পশু শিকার করছে, চামড়াটাকে ফেলে দিত, লোম চুল কি খাবে? ঠিক আছে, চুলটাকে কি করলো, মানে লোমটাকে কি করলো, নিজের গায়ে পড়তে শুরু করলো, ঠিক আছে। এখান থেকেই মানুষের পোশাক শুরু হলো। তাহলে মানে মানুষ আগে কি করতে বলতো? পশুর চামড়া পরার আগে কি পরতো? সর্বপ্রথম যখন মাটিতে নামতো গাছের ছাল পরতো। কি করতে বলতো? গাছের ছাল। তারপরে আপডেট হলো কি? পশুর চামড়া। মাথা রাখবি কিন্তু। তাহলে এরা পশুর চামড়া পরতো। কিসের জন্য পড়তে বলতো? ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য, ঠিক আছে। পড়তো পরত। আচ্ছা, তারপরে যে প্রশ্ন, যেটা এখানকার মানুষ আরো আপডেট হলো না? হলো না? আপডেট হয়েছে তো আরো। তাহলে এদের হাতে যে অস্ত্রটা থাকবে সেটা কি হবে? আরো মারাত্মক হবে, তাই না? আরো তীক্ষ্ণ হলো। হাতিয়ার তীক্ষ্ণ হলো। তোদের বইতে একটা পয়েন্ট আছে, লাস্টের পয়েন্ট কি বলছে? ছোট তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল, এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারলো। তাহলে মানে এখানে একটা নতুন পয়েন্ট অ্যাড হচ্ছে, সেটা কি? বর্ষা। তাহলে হাতিয়ার তীক্ষ্ণ হলো, তার মধ্যে ব্র্যাকেটের মধ্যে লিখে দে বর্ষা। পেট্রোল অনুষ্ণায় আছে না? পেট্রোল অনুষ্ণ বর্ষা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মানুষের বিবর্তন হয়ে গেছে। তাহলে মানুষের বিবর্তনে কয়টা ধাপ দেখেছি? 4টে। প্রথমে কি ছিল? অস্ট্রালোপিথেকাস, তারপরে হোমো হাবিলিস, মানে নামলো ঘরে চিনতে এলো হাবিলিস, তারপরে হোমো ইরেক্টাস, ঘরে বাঁধলে তো চিনতে এসেছে, কিন্তু ইট পাবে কোথায়? তাহলে ইটের চিন্তা, তাই হোমো ইরেক্টাস, তারপরে হোমো সাপিয়েন্স। এই 4টে প্রজাতি। আমরা কোন প্রজাতি বলতো? হোমো সাপিয়েন্স, ঠিক আছে। স্যাটিসফ্যাকশন, সাপিয়েন্স, স্যাটিসফ্যাকশন মানে কি? হ্যাপি, বুদ্ধিমান মানুষ, মানুষ। হ্যাঁ, লেখা শুরু কর। হয়েছে? এরপরে মানুষের, আমরা ইতিহাসকে কটা ভাগে ভেঙেছিলাম? আমরা ইতিহাসকে কটা ভাগে ভেঙেছিলাম? 3টি ভাগে। কি কি? প্রাগ ইতিহাস, প্রাগ ইতিহাস আর ইতিহাস। গোটা মন খারাপ কেন? হ্যাঁ, আর প্রতিদিন মাকে ফোন করা হচ্ছে, বেশ আছো, যে মা ফোন করে দিলে দাদা মারবে না। পরের দিন থেকে মা ফোন করুক, বাবা ফোন করুক, ঠিক আছে। 7টার সময় পুরো 7টার সময় ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে আমরা কি করেছিলাম? ইতিহাসকে 3টে ভাগে ভেঙেছিলাম। তাহলে মানুষের বিবর্তন কিন্তু শেষ, এর মধ্যে আর কিছু নেই। এবারে পরের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে সময়টাকে ভেঙেছিলাম, সেই সময়টাকে আমাদের দেখতে হবে। তাছাড়া এই চ্যাপ্টারে কিছু নেই। সময়কে আমরা 3টে ভাগে ভেঙেছি। সময়কে 3টে ভাগে ভেঙেছিলাম। একটা হচ্ছে কি? বল দেখি আগে করে। একটা করে প্রাগ ইতিহাস, আর একটা হচ্ছে ইতিহাস, যেটা তোমরা পড়ছো ইতিহাস, ঠিক আছে। এই যে প্রাগ ইতিহাস, এটাকে আবার 3টে ভাগে ভেঙেছে। চুপ করে থাক, কথা বলিস না কিন্তু। এই প্রাগ ইতিহাসটাকে 3টে ভাগে ভেঙেছে। কেন বলতো? কারণ এখানে যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলো যে অস্ত্রগুলো ব্যবহার করতো, সেটা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের, ঠিক আছে। তাহলে হাতিয়ারের উপরে বা পাথরের হাতিয়ারের উপরে বেস করে এটাকে ভাঙা। পাথরের হাতিয়ারের উপর ভিত্তি করে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পাথরের হাতিয়ার, এই পাথরের হাতিয়ারের উপর ভিত্তি করে এই যে সময়টা, এটাকে আবার 3টে ভাগে ভেঙেছে, ঠিক আছে। কটা ভাগে ভেঙেছে? 3টি ভাগে। একটা হচ্ছে কি?
প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, আর একটা হচ্ছে নবপ্রস্তর যুগ। যদি ইংরেজিতে বলি জানিস? প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক। প্যালিও কথার অর্থ হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, এটা প্যালিও কথার অর্থ হচ্ছে কি পুরানো, ঠিক আছে। লিথিক কথার অর্থ হচ্ছে কি স্টোন, পাথর, ঠিক আছে, প্যালিওলিথিক। মেসো, মেসো গ্রিক কথার অর্থ হচ্ছে কি মিডিল মানে মধ্য। লিথিক কথার অর্থ হচ্ছে কি স্টোন মানে কি পাথর। প্যালিওলিথিক, মেসোলিথিক আর একটা কি নিও, নিও মানে কি নিউ, ঠিক আছে। আর লিথিক কথার অর্থ হচ্ছে কি স্টোন। তাহলে নবপ্রস্তর যুগ, তাহলে তিনখানা ভেঙেছে। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, প্রস্তর দেখ এর মধ্যেই আছে প্রস্তর, প্রস্তর মানে কি পাথর, প্রস্তর যুগ। তারপরে আছে কি মধ্যপ্রস্তর যুগ, আর একটা আছে কি নবপ্রস্তর যুগ। তাহলে হোমো স্যাপিয়েন্স যে প্রজাতির মানুষ না, ওরা যেমন ভাবে আপডেট করেছে এই নবপ্রস্তর যুগের মানুষেরা, এই যে তিনখানা ধাপ, তিনখানা ধাপের এই যে মাঝখানে যে এই শেষের যে ধাপটা, এই জায়গায় মানুষ সবথেকে বেশি ডেভেলপ করেছে নবপ্রস্তর যুগ, ঠিক আছে। এইবারে শুভম বল আমাকে, এই যে প্রাক ইতিহাসকে আমরা কিসের উপরে ভাগ করেছি, কি বেসের উপরে ভাগ করেছি? পাথরের হাতিয়ার। আচ্ছা, আর গৌরব বল, প্রাক ইতিহাসকে কটা ভাগে ভাগ করা যায়? কি কি বল? কি কি স্কুলে পাতা সারে না বলে বলেছে মানে সব গান করে একটা পাই ঢুকে রাখবো আর জোর সে চিল্লাবো সবাই গান পাতা। কথা বলিস না। প্রাচীন প্রস্তর যুগ, এবারে কানের কাছে গিয়ে বলে আসবো তোকে, হ্যাঁ? প্রাচীন প্রস্তর যুগ, আর একটা হচ্ছে কি নবপ্রস্তর যুগ। এবারে তোদের বইতে কি বলতো, এই যে প্রস্তর যুগগুলো আছে এই যুগগুলোকেই ডিটেইলসে একটু বলেছে, পুরো গল্পটাতে ডিটেইলসে বলেছে। আমরা শর্টকাটে কাটে একটুখানি জানবো। সিন্ধু এসে গেছে রে, সব বেঞ্চের উপরে দাঁড়া। আচ্ছা, প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগের যে হাতিয়ার ছিল সেটা কি ছিল? বড় 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 পাথরের হাতিয়ার। প্রথম যে পয়েন্টটা সেটা কি? বড় বড় পাথরের হাতিয়ার। পরীক্ষার সময়, প্রথম পরীক্ষার সময় তোদেরকে পার্থক্য দেওয়া হয়েছিল কি প্রাক ইতিহাস আর প্রাক ইতিহাস, আর স্নেহা লিখেছে এই পার্থক্য। বড় বড় পাথরের হাতিয়ার ব্যবহার করতো। এইবারে এই সময় কি হলো? মেসোলিথিকে মানে কি মধ্যপ্রস্তর যুগে কি হলো? হাতিয়ারটা ছোট হতে শুরু করলো। মানে কি এখানটায় মানুষ কি করছে, আরো তীক্ষ্ণ করার চেষ্টা করছে, আরো পাথরটাকে পলিশ করার চেষ্টা করছে। তাহলে পাথরের না হাতিয়ারের আকার ছোট হতে থাকে এই সময় কোয়ার্টজাইট বলে একটা পাথর পাওয়া যেত, ঠিক আছে, কোয়ার্টজাইট, ঠিক আছে। ওই কোয়ার্টজাইট পাথরের হাতিয়ার এরা তৈরি করতো, সেই জন্য এখানকার মানুষদের বলা হয় কোয়ার্টজাইট মেন, ঠিক আছে। এদেরকে বলা হয় কি কোয়ার্টজাইট মেন। কোয়ার্টজাইট মেন কেন বলা হয়? কারণ এরা কোয়ার্টজাইট পাথর দিয়ে হাতিয়ার তৈরি করা শুরু করলো, ঠিক আছে। মধ্যপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ। আচ্ছা, আর এখানে কি হলো? হাতিয়ারগুলো আর কি হলো? তীক্ষ্ণ হলো, ধারালো হলো হাতিয়ার। তীক্ষ্ণ হলো ও ধারালো হলো। বুঝতে পারলি? পার্থক্য লেখাচ্ছে কিন্তু। তাহলে তোকে পরীক্ষার সময় এরকম দিতে পারে প্রাচীন প্রস্তর যুগ নবপ্রস্তর যুগের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে। প্রশ্ন দিতে পারে মধ্যপ্রস্তর যুগ নবপ্রস্তর যুগের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্ন দিতে পারে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগের মধ্যে পার্থক্য লেখো। বা এটাও দিতে পারে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ নবপ্রস্তর যুগের মধ্যে পার্থক্য লেখো। একটা টেবিলের মধ্যে সব হয়ে যাচ্ছে, তোদের বইতে যেমন আছে, ঠিক আছে। এটা হলো এইখানে যে মানুষগুলো ছিল তারা সবে মাত্র আগুন দেখলো, ঠিক আছে। এরা কি সবে আগুন দেখলো, এর ব্যবহার কিন্তু জানতো না, কিন্তু এরা ব্যবহার শিখলো, আগুনের ব্যবহার শিখলো।
এবারে তুই আমাকে বল নবপ্রস্তর যুগে তাহলে কি হবে আগুনের ব্যবহারটা আরো কি হলো উন্নত মানের হলো কারণ কি এখানে তৈরি হচ্ছে কি বলতো কুমোরের চাকা মাটির পাত্র পুড়িয়ে মাটির পাত্র তৈরি হচ্ছে কি পুড়িয়ে তার মানে এখানে আগুনের ব্যবহারটাকে আরো ভালোভাবে করা শিখলো আগুনের ব্যবহার আরো ভালোভাবে শিখলো বুঝতে পারলি বুঝতে পেরেছিস এইখানটায় কি হলো তারপরে কি হলো এখানটায় মানুষ কি করতো বলতে পারবি খোলা আকাশের নিচে থাকতো। খোলা আকাশের নিচে থাকতো খোলা আকাশের নিচে বা গুহায় থাকতো। গুহায় এখন আসেনি গুহায় এখন আসেনি। খোলা আকাশের নিচে থাকতো এখানটায় কি হচ্ছে বলতো ছোট ছোট বসতি তৈরি করা শুরু করছে কারণ কি দেখ মানুষ ধর আগে এইখানে থাকতো এখান থেকে আস্তে আস্তে কি নিচে যখন নেমে গেছে মানুষ তাহলে এদের মধ্যে যে পশু শিকার পশুর পরিমাণ কমতে থাকছে ফলের পরিমাণ কমতে থাকছে এরা কি করছে আরো দূরে যেতে শুরু করলো ঠিক আছে এরা আরো দূরে যেতে শুরু করলো দূরে গেল দূরে গিয়ে আবার ওখান থেকে রিটার্ন আসতে হতো তাহলে তুই ভাব এখান থেকে পাখিরালয় গিয়ে আবার ওখান থেকে ফিরে আসা চাপ হয়ে যায় কারণ কি ওদেরকে পশুর শিকার করতে হতো ওখানে একটা ধকল হতো মানুষের ঠিক আছে ওরা কি করলো ওরা যাতে না আসতে পারে সেই জন্য ওখানে থাকার জন্য একটা ছোট ছোট বাড়ি তৈরি করতে শুরু করলো বাড়ি মানে কি গাছের ডালপালা দিয়ে ঘর তৈরি করতে শুরু করলো ঠিক আছে এইবারে এখানে কি ছোট ছোট বসতি তৈরি করতে শিখলো ছোট ছোট বসতি আর নবপ্রস্তর যুগে স্থায়ী বসতি। তো জিজ্ঞেস করেছি ছোট ছোট বসতি তৈরি করতে শিখলো যেখানটায় আছি সেই জায়গায় থাক আওয়াজ না পিছলে যাবে ছোট আকাশের নিচে থাকতো ওই খোলা আকাশের নিচে থাকতো ছোট ছোট বসতি তৈরি করা শিখলো এখানে কি হলো যখন দেখা গেল এখানে এসে বসতি তৈরি করে ফেলেছে ঠিক আছে বসতি তৈরি করে ফেলেছে আর ওকে যেতে হচ্ছে না মানুষ কি দিনকে দিন কি হয়ে যাচ্ছে বলতো কুড়িও হয়ে যাচ্ছে দেখবি হ্যাঁ কি না সত্যি কথা না মিথ্যে কথা এটা সত্যি কথা এরা যখন এসে এখানে বসতি তৈরি করা শুরু করে দিল ওদের ফ্যামিলি মানে কি ওদের বউঠো কিন্তু সব এখানে থাকতো শুধুমাত্র পুরুষরা শিকার করতে যেত শুধুমাত্র পুরুষরা শিকার করতে যেত ঘরে থাকতো কে তাদের বউ ঠিক আছে তাদের বউরা ঘরে থাকতো এইবারে ওরা কি করলো এইখানে এসে যখন আবার ফিরতে হচ্ছে এখানে কি করলো ছোট বাড়ি তৈরি করলো এইবারে ধর এইখানে যখন এই চারপাশে যে জিনিসগুলো ছিল যে খাবার ছিল সেগুলো সংগ্রহ করা হয়ে গেছে এখানেও খালি হয়ে গেছে এরা কি করলো আরো দূরে যাওয়ার চেষ্টা করেছে ঠিক আছে ও তারপরে এখান থেকে আর এত দূর আর ফিরতে পারছে না একদিন হয়ে আছে দুদিন হয়ে আছে ওইদিকে চিন্তা করছে পরে ওরা কি করলো এখানে স্থায়ী বসতি তৈরি করা শুরু করলো তাই এখানে কি স্থায়ী বসতি তৈরি করলো ঠিক আছে স্থায়ী বসতি তৈরি করলো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক করছে কিন্তু মাথায় রাখবি তাহলে প্রাচীন প্রস্তর যুগে মানুষ কি করতো খোলা আকাশের নিচে থাকতো মধ্যপ্রস্তর যুগে কি করলো মানুষ ছোট ছোট বসতি তৈরি করতে শিখলো কিন্তু নবপ্রস্তর যুগে মানুষ কি করলো স্থায়ী বসতি ঠিক আছে এইবারে এটা তো হলো থাকার জায়গা কিন্তু খেত কি এখানে ফলমূল খেত ফল খেত ঠিক আছে এখানে কি বলছে দেখ আগুনের ব্যবহার শিখলো তার মানে এখানে ফলের সাথে সাথে খেত কি কাঁচা মাংস ফলের সাথে সাথে কি খেত কাঁচা মাংস তাহলে প্রাচীন প্রস্তর যুগে ফলের সাথে সাথে খাচ্ছে কি কাঁচা মাংস হেভি খেতে লাগে খেয়ে দেখবি একদিন তারপর মধ্যপ্রস্তর যুগে কি করলো কারণ দেখ আগুনের ব্যবহার শিখে গেছে মানুষ তাহলে কাঁচা মাংসটাকে বলছে চলো একটু পুড়িয়ে খেয়ে দেখি কখনো মাংস রান্না করার আগে পুড়িয়ে রান্না করেছে দেখেছিস গায়ের লোম যাতে না থাকে দেখবি মাংসকে মুরগিকে বা হাঁসকে পুরানো হয় হালকা উনুনের আভাসে পুরানো হয় যাতে লোম যেন না থাকে ঠিক আছে তো মানুষ দেখবে ওই মাংস রান্না এমনি সাধারণ মাংস রান্নার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ওর একটা স্বাদ থাকে আলাদা তাহলে মানুষ কি করলো যেহেতু আগুনের ব্যবহার শিখে গেছে মানুষ কাঁচা মাংস পুড়িয়ে খেত ঠিক আছে পুড়িয়ে মাংস খেত আর কিছু না পুড়িয়ে মাংস খেত আর নবপ্রস্তর যুগে মানুষ কি করা শিখেছে বলতো কৃষি এবারে তোদের মাথায় আসছে না প্রথমে এটা হঠাৎ করে কৃষিকাজ কিভাবে শিখলো সব এখানে আছে লুকিয়ে পুরুষরা বাইরে চলে যেত বউরা কি করতো যারা যে সমস্ত খাবারগুলো নিয়ে আসতো ধর ফল নিয়ে এসে ফলের বীজ তো খাচ্ছে না ওরা স্মার্ট ছিল ওরা কি করলো ফলের দানা ফেলে দিল ঠিক আছে ফলের দানা ফেলে দিল
ওই ফলের দানা থেকে পরবর্তীকালে তারা দেখছে কি না ওই দানা থেকে কি হচ্ছে, গাছ হচ্ছে। ওখান থেকে ওরা কৃষিকাজ শিখলো যে হ্যাঁ এইভাবে কৃষিকাজ করা যায়। তাহলে তবে প্রশ্ন করতে পারে যে কৃষিকাজ প্রথম কাদের মাথায় এসেছিল? নারীদের মাথায়। ঠিক আছে, নারীদের মাথায় প্রথম কৃষিকাজ। তাহলে এখানে কি হচ্ছে, কৃষিকাজ শুরু হয়েছে এখান থেকে, পুরো এখান থেকে। ঠিক আছে, কৃষিকাজ শুরু হলো। আর এর পাশাপাশি চললো কি, পশুপালন। কি চললো? পশুপালন। তবে একটা কথা, পশুপালন, তবে একটা কথা মাথায় রাখতে হবে, কৃষিকাজ শুরু হয়েছে নবপ্রস্তর যুগ থেকে, কিন্তু পশুপালন শুরু হয়ে গেছে মধ্যপ্রস্তর যুগ থেকে। কারণ কি, মানুষ বাইরে বেরিয়ে গেছে, দেখা গেল দুটো তিনটে পশু একসঙ্গে নিয়ে এসছে, দুটো তিনটে পশুতে একটা ওরা কি থাকতো, দলবদ্ধ হয়ে থাকতো। তাহলে ও লোকে একটা দলে ধর 40 জন 50 জন করে থাকতো, দেখা গেল 5-6টা পশু নিলে, আর দেখলাম কি দল বেঁধে সব শিকার করতে যাচ্ছে, 5-6টা পশু পেলো, ওরা নিয়ে আসলো, ওখানে কিছুটা খেলো আর বাড়িতে নিয়ে আসলো। মানে কি আস্তে আস্তে বাধা শিখছে পশুকে, যাতে আমরা না মেরে ফেলতে পারি। কারণ কি সেই সময় ফ্রিজ ছিল না যে মেরে কেটে রেখে দেবো, ফ্রিজের মধ্যে ছিল না। ওরা কি করতো, জ্যান্ত রাখতো, খাবিয়ে জ্যান্ত করে রাখতো, পরে খাবো তোকে বেটা। ঠিক আছে, তো এইখানে পুড়িয়ে মাংস খেত, তার সঙ্গে সঙ্গে কি শিখেছিল এখানটায়, পশুপালন। কৃষিকাজ কিন্তু প্রপার শিখেছে কোথায়, নবপ্রস্তর যুগে। মাথায় রাখবি কিন্তু পরীক্ষার সময় কোশ্চেন দিতে পারে কৃষিকাজ কোন যুগে শুরু হয়, মধ্যপ্রস্তর যুগ প্রথমেই থাকবে তোকে ডাউটে ফেলার জন্য, উত্তর হবে কি নবপ্রস্তর যুগ। কিন্তু যদি তোকে বলে পশুপালন কবে শুরু হয়, উত্তর থাকবে মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, তিনটে করে অপশন থাকবে, তুই কোনটা দিবি? মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগের শেষের দিকে, একদম শেষের দিকে শুরু হয়েছে পশুপালন, প্রথম দিকে নয়, একদম শেষের দিকে। এই হচ্ছে মেন টেবিল, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নবপ্রস্তর যুগ। তোদের বইতে আর কিছু এক্সট্রা ইনফরমেশন আছে কি না, এই প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কোথায় পাওয়া গেছে, প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন মানে কোন জায়গায় মানুষ এই প্রাচীন প্রস্তর যুগে, মানে এই হাতিয়ার ছিল কোথায় ছিল, কোথায় থাকতো সেইটা, মধ্যপ্রস্তর যুগের কোথায় ছিল, নবপ্রস্তর যুগের কোথায় ছিল, সেই কয়েকটা জায়গার নাম আছে। যেমন ধর এখানে কয়েকটা জায়গা আছে বলছি, যেমন ধর লুসি, হ্যাঁ কয়েকটা নাম বলছি শোন। লুসি আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া হাদার নামে একটা জায়গা আছে, তাহলে শুধু আমরা মনে রাখবো আফ্রিকা মহাদেশে। ঠিক আছে, শুধু ওরকম থাকছিস না, মারবি টারবি নাকি? হ্যাঁ আফ্রিকা মহাদেশে, তুই কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছিস, কিন্তু প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ থেকে বেরিয়ে এসেছিস, হাতিয়ার নেই, পাথর নেই, কিন্তু এখন কিন্তু বন্দুক তাহলে কিন্তু বের করে রাখিস, সাবধান। আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামে একটা জায়গা আছে, সেখানে 1974 সালে, পেজ পেয়েছিস কত নম্বর পেজ? 20 নম্বর পেজ, 20 নম্বর পেজ, সাইডে দেখ বক্সের পাশে, তোদের দেখতে হবে না, শুধু শোন আমার কথা শোন। সেখানে 1974 সাল, কত সাল? 1974 সালে একটা অস্ট্রালোপিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে। মানে কি অনেক দিনের তো, সেটা কঙ্কালটা এখনো সুগঠিত নয়, মানে কি ভেঙে চলে গেছে, তাই বলছে কিছু অংশ পাওয়া গেছে। এইবার কিছু অংশ পাওয়া গেছে, এবারে সেই কঙ্কালের কিভাবে বুঝলো যে ওটা মেয়ের কঙ্কাল না ছেলে কঙ্কাল? মরে গেলে যে শুধু কঙ্কাল হয়ে যায়, মেয়ে কঙ্কাল না ছেলে কঙ্কাল। ওই মেয়ে আর ছেলে কঙ্কালের মধ্যে কিছু পার্থক্য থাকে। এই যে জয়েন্টটাই আমাদের, এই জয়েন্টটা মেয়েদের এখানটায় চড়া হয়, ঠিক আছে, ছেলেদের সরু হয়। ঠিক আছে, এই সব দেখে হয়তো তারা পড়েছে। তাহলে যে ভেতরে যে হাড়গোড় আছে, ছেলে আর মেয়েদের কিন্তু আলাদা আলাদা আছে সাইজের অনুযায়ী। ঠিক আছে, এবারে কি বলছে, কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগে একটা ছোট্ট মেয়ে, 32 লক্ষ বছর আগে। ঠিক আছে, চলো শুনে আসি। অদ্ভুত প্রাণী, বই যে লিখেছে সে জানে, ছোট না বড়। তুই পাখি আছিস, চল এই কে লিখেছে বইটা? ষষ্ঠ শ্রেণী, লেখক কে? লেবু দেওয়া আছে, ওই তো প্রফেসর গ্রন্থ সত্য মুদ্রা। আচ্ছা, এই মধ্যে আমি এই যে এখানটা আছে না, সে যাই হোক, চল পাখি আছিস তুই, তোর ডানে আমাদেরকে সবাইকে নিয়ে চল ওখানে যাবো। মেয়েটা ছোট ছিল না বড় ছিল শুনে আসবো। মানে এরকম একটা ভাইরাল জিনিস পড়াচ্ছে, সেখানে ওর মাথায় এলো কি মেয়েটা ছোট ছিল না, ছোটটা কত ছোট। অদ্ভুত প্রাণী, অদ্ভুত। ওই অস্ট্রালোপিথেকাসের কিছু প্রজাতি থেকে গেছে, সেই প্রজাতির মধ্যে তুই এক প্রজাতি। তাহলে কঙ্কালটির প্রায় 32 লক্ষ বছর আগে একটা ছোট্ট মেয়ে, কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল কি? লুসি। নাম দিয়েছে। এবার তুই যেন আমার জিজ্ঞেস করিস না এটা নাম লুসি কিভাবে জানলো, যে খুঁজেছে সে নাম দিয়েছে ভাই, সহজ কথা। তোর নাম কে দিয়েছে? তোর দাদু, দিদা, না ঠাকুরদা, ঠাম্মা, নালে বাবা মা, জীবন একজন দিয়েছে তো কেউ? তাহলে ওর নাম কে দিয়েছে? না প্রত্নতাত্ত্বিক যে খুঁজে বের করেছে। ঐতিহাসিক আর প্রত্নতাত্ত্বিকের মধ্যে পার্থক্য কি? ঐতিহাসিক যারা ইতিহাস লেখেন, আর প্রত্নতাত্ত্বিক মাটি খুঁড়ে দিয়ে যায়, মানে মিথজীবী, তাদের সম্পর্ক ছিল না পরিবেশে, মিথজীবী, এরা হচ্ছে সেই মিথজীবীর ঘটনা। ঠিক আছে, তাদেরকে প্রত্নতাত্ত্বিক বলে। মাটি খুঁড়লেই প্রত্নতাত্ত্বিক, মাটিতে হাত দিলেই যেমন চাষি হয়ে যায়, মাটিতে হাত দিলেও প্রত্নতাত্ত্বিক হয়ে যায়। তারপরে কি শোন, লুসির মস্তিষ্ক অন্য প্রাণীদের তুলনায় বেশ বড় ছিল, মানে মাথা মোটা।
মজার ছলে বলছি কিন্তু কেউ সিরিয়াসলি নিবি না, মজার ছলে বলছি যাতে মাথায় থাকে। তাহলে লুসির কঙ্কাল কত সালে পাওয়া গেছে? 32 লক্ষ বছর আগে। কঙ্কালটা কার? না একটা মেয়ে। কোথায় পাওয়া গেছে? ইথিওপিয়া। কোথায়? আফ্রিকার। ঠিক আছে, কঙ্কালটার নাম কি? লুসি। ঠিক আছে, এতগুলো পয়েন্ট আমরা পেলাম। লুসির মস্তিষ্ক ছিল কি আকারে? বড়। ঠিক আছে, যদিও ধীরে ধীরে আদিম মানুষের মস্তিষ্ক আরো বড় হতে থাকে, যদিও আদিম মানুষের মস্তিষ্ক দিনে দিনে বাড়তে থাকে। আমরা দেখেছি কিন্তু হোমো ইরেক্টাস, হোমো ইরেক্টাস, হোমো সাপিয়েন্স। ঠিক আছে, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস আর হোমো সাপিয়েন্স, এই যে তিনটে ধাপ দেখলাম, সেটা কিন্তু যে ভাগটা হয়েছে সেটা কিসের উপরে বলতো? মস্তিষ্কের উপরে। এখানে বলছে কি না এটা অস্ট্রালোপিথেকাস প্রজাতির কঙ্কাল। ঠিক আছে, অস্ট্রালোপিথেকাস মানে একদম সবে যারা মাটিতে নেমেছে তাদের কথা বলছে। তাদের ব্রেন কিন্তু ছোট ছিল, কিন্তু সেই তুলনায় মেয়ের ব্রেন কি ছিল? মোটা ছিল। ঠিক আছে, ব্যাস এটা হলো লুসি। কি তদন্ত করে এই যে তোর ধর খুন খারাপি হয়ে গেছে, সিআইডি আসলো, ওরা কিভাবে খুঁজে বের করে? হ্যাঁ, মৃতদেহ এসে বলে যায় ভাই আমাকে ও মেরেছে, ওকে ধর। হ্যাঁ, এরকম কি বলে? তারা তো সব হয়ে যেত। তারপরে হুমসি উপত্যকা কত পেজ? এটা 21 পেজ, 29 মতন লাগছে। 21 পেজ হুমসি উপত্যকা। শোন ভালো করে, দাঁড়া, ওটাই যাওয়ার আগে আমরা লুসি সম্পর্কে একটু আরেকবার জানি। লুসির কঙ্কাল কত সালে পাওয়া গেছে? কত সালে ভাই? 1974 সালে। মাথায় রাখবি, আর একটা পয়েন্ট বলছি, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট কিন্তু। কথা বলিস না বাকি, কানের গড়ায় পড়বে কিন্তু, কানের গড়ায় পড়বে। সাল খুঁজতে হবে না, কথা শুনতে বলেছেন। তাহলে লুসির কঙ্কাল কত সালে পাওয়া গেছে? 1974 সালে। এই কঙ্কালটা কোন প্রজাতির? প্রথম একদম কে নেমেছিল মাটিতে? মেঘা বল দেখি। হ্যাঁ, বন মানুষ না, বন মানুষের পরে যেটা নেমে এসেছিল কি ছিল ভাই? গৌরব কি বল? তুই বল, তুই কি বই দিয়ে দাঁড়াচ্ছ? জানিস অস্ট্রালোপিথেকাস, বস অস্ট্রালোপিথেকাস। তাহলে 1974 সালে পাওয়া গেছে কোন কঙ্কাল? অস্ট্রালোপিথেকাস প্রজাতির কঙ্কাল। কঙ্কালটা কার? একটা মেয়ের। তার মাথার আকার ছিল, ব্রেনের আকার ছিল কি অন্যদের তুলনায় বড়। যদি দেখতে চাই তাহলে হোমো সাপিয়েন্স যারা আছে তাদের ব্রেন কিন্তু বড় হওয়ার কথা, সবথেকে বেশি বড় হওয়ার কথা, কিন্তু ওই প্রজাতির মেয়ের মধ্যে এত বড় মাথা। ঠিক আছে, বেঁচে থাকলে হয়তো তোর মধ্যে কিছু করে যেতে পারতো। ঠিক আছে, তারপরে এই কঙ্কালটা কত বছর আগে পাওয়া গেছে? প্রায় 32 লক্ষ বছর আগে। জায়গাটা কোথায়? আফ্রিকায়। তো আফ্রিকায় কোথায়? বল দেখি। আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া। ঠিক আছে, আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া। ব্যাস, এটা হয়ে গেছে, লুসি হয়ে গেল। এরপরে যেটা আছে কি? হুমসি উপত্যকা। কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হুমসি উপত্যকায় ইসলামপুর গ্রাম। তাহলে জায়গাটার নাম কি? ইসলামপুর গ্রাম। এত কিছু মনে রাখতে হবে না, তোকে শুধু মনে রাখতে হবে কি? কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটক। হুমসি উপত্যকা কোথায় অবস্থিত? তাহলে কর্ণাটক। টেবিলে দিতে পারে ছক মেলানো, যে হুমসি উপত্যকা কোথায় অবস্থিত, লুসি কোথায় অবস্থিত, হলো ছক মেলানো দিতে পারে। তার পাশ দিয়ে বয়ে গেছে কাত্তা হাল্লা খাল। বাপরে বাপ, কাত্তা হাল্লা খাল। 1983 খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে সেখানে পুরনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে। তাহলে এটা কত? 1983। ওটা ছিল কত? 1974। 1983 সালে হাতিয়ার পাওয়া গেছে। এখানে কি হাতিয়ার পাওয়া গেছে? পুরনো পাথরের যুগের, মানে কি এই পাথর প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার পাওয়া গেছে। কোথায়? কর্ণাটকে। তবে প্রশ্ন করতে পারে পুরনো প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার পাওয়া গেছে কোথায়? কর্ণাটকে। ঠিক আছে, কই হলো সেখানে পুরানো পাথরের যুগে। আচ্ছা, পুরানো পাথরের যুগে, পুরানো পাথর, হ্যাঁ বলতে পারিস পুরানো পাথর, ওইগুলি আজ থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগেকার। মানে কি পাথরের যে হাতিয়ারগুলো তার বয়স কত বলতো? প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগেকার। ঠিক আছে, এর বেশিরভাগই হাত কুড়াল, ছোড়া, চাছুনি জাতীয়। কুড়াল, ছোড়া, চাছুনি এই সমস্ত সবকিছু কিসের বলতো? পাথরের। ঠিক আছে, অনেকের মতে হুমসিতে পাথরের হাতিয়ার তৈরি হতো। অনেকের মতে কি এই যে হুমসিতে এত পাথরের জিনিস পাওয়া গেছে, কেন পাওয়া গেছে? কারণ ওখানে পাথরের হাতিয়ার তৈরি হতো। ঠিক আছে, খালের জল, নানা রকম বন্যজন্তু, গাছপালা ওই অঞ্চলে ছিল। সম্ভবত সেই জন্য এই জায়গায় বেছে নিয়েছিল আদিম মানুষ। কেন বেছে নেওয়ার কারণ কি? তাহলে হুমসি উপত্যকার প্রাচীন মানুষ কেন বেছে নিয়েছিল? কারণ সেখানে কি ছিল? খালের জল। মানুষের বেঁচে থাকার জন্য কি দরকার? তিনটে জিনিস মানুষের বেঁচে থাকার জন্য দরকার। একটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান। ওই তিনটে জিনিসই ওখানে ছিল, সেন মানুষ ওখানে ছিল। ঠিক আছে, এইখানটায় যাবার এটা হয়ে গেল। এর আগে দেখ পেজ 20, যেগুলো লাগবে সেগুলো বলছি কিন্তু। ঠিক আছে, ভারতীয় উপমহাদেশে সবথেকে পুরানো পাথরের অস্ত্র পাওয়া গেছে। সবথেকে পুরানো পাথরের অস্ত্র, ওটা কিন্তু বলেছে পুরানো পাথরের অস্ত্র পাওয়া গেছে কোথায়? কর্ণাটকের এই হুমসি উপত্যকায়।
কিন্তু বলছে এখানে প্রশ্ন পয়েন্টটা বোঝ ভালো করে, সবথেকে পুরনো পাথরের হাতিয়ার কি বলছে, সবথেকে পুরনো পাথরের হাতিয়ার কোথায় বলতো, কাশ্মীরের সোয়ান উপত্যকায়, কাশ্মীরে পাওয়া গেছে। মানুষের ব্যবহৃত সবথেকে পুরাতন হাতিয়ার কোথায় পাওয়া গেছে, কাশ্মীরে, ঠিক আছে। তাহলে তাহলে আমাকে বল লুসি কত সালে পাওয়া গেছে, লুসির কঙ্কাল? 1966 করিস না, বল। ঠিক আছে, সবাইকে একটা একটা প্রশ্ন করব, বস। লুসি লুসি কঙ্কাল কোথায় পাওয়া গেছে বল, তোকে জিজ্ঞেস করছেন। হাত তুল দাও না, আমি পর্বত যাচ্ছি একটা করে। আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া। ইথিওপিয়া নাম মনে রাখবি কিন্তু, আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া। বস বল, আফ্রিকা লুসি কঙ্কালটা কার ছিল? এটা মেয়ে। মেয়ে, ঠিক আছে, ছোট্ট একটা মেয়ে। ওর ব্রেনের আকার ছিল কি বড়, ঠিক আছে। এবার তুই বল, এই যে লুসির কঙ্কাল এটা কত বছরের পুরানো? কত বছর বোন? 32 বছর। কান পাখি, তোমার কান আমি দেখতে পাই না। 32 লক্ষ বছর। পাখি কি পড়াশোনা হচ্ছে? দুজন দুদিক থেকে কান ধরে টান দেখি, ওর কানটা লম্বা, ব্যাস তুই টান টান, আরে আসলে না, ব্যাস কান খোলা রাখো, ঠিক আছে। একসঙ্গে ছিল ওটা, ওরা আলাদা করে টেনেছে তাই দুটো মনে হয়েছে, ওটা একটাই ছিল। আচ্ছা, হুমসু উপত্যকা ভাই কোথায় অবস্থিত? কর্ণাটকে। এটা কত সালে আবিষ্কার হয়েছে? ওরে ভাই 1983। ওটা কত সালে হয়েছিল? 1974। 7 এর পরে কত হয়? 8। 4 এর আগে কত হয়? 3। আগে আর পরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হুমসু উপত্যকায় কি পাওয়া গেছে বলতো? হাতিয়ার, শুধু হাতিয়ার পাওয়া গেছে। হাতিয়ারের কয়েকটা নাম বলতে মানে পাওয়া গেছে। সব পরীক্ষা পাবি কিন্তু, আমি যেগুলো পড়াচ্ছি সব কিন্তু আমার পরীক্ষার কোশ্চেনে পাবি। কুড়ুল, ছড়া, চাচুনি, ঠিক আছে। আর সবথেকে গোড়া বল, সবথেকে প্রাচীনতম পাথরের হাতিয়ার কোথায় পাওয়া গেছে? সবথেকে প্রাচীন কোথায়? তোরা ভাই কোথায় থাকিস আমি বুঝে পাই না। বাড়ি কোথায় রে? ও মাই গড, জানিস মেয়েরা? এখনই তো বললাম, কোথায় রে স্নেহা? বল দেখি সবথেকে প্রাচীনতম। কাশ্মীরের সোয়ান উপত্যকা, কাশ্মীরের সোয়ান উপত্যকা। অস্ত্র কি দাঁড়িয়ে থাকবে? শুয়ে থাকবে, তাই সোয়ান, ঠিক আছে। কাশ্মীরের সোয়ান উপত্যকা, কাটিনা ধরলে তোদের পড়াশোনা হয় না। সোয়ান উপত্যকা, কাশ্মীরের সোয়ান উপত্যকা। এবার আমরা কিভাবে মনে রাখবো? অস্ত্র অলরেডি শুয়ে আছে, একজন ধর প্রত্নতাত্ত্বিক খুঁজেছে, তার যে অ্যাসিস্ট্যান্ট তাকে যে সহযোগিতা করছে সে কি করলো? অস্ত্রটাকে হাতে নিল। প্রত্নতাত্ত্বিক দেখে তো খুব রেগে গেছে, বলছে আগে শোয়ান ওটাকে, ঠিক আছে। কি বলছে? আগে শোয়ান, অস্ত্রটাকে কি করতে বলছে? আগে শোয়ান, তার মানে কাশ্মীরের সোয়ান উপত্যকা, ঠিক আছে। এইভাবে মনে রাখবো। তাহলে কি গল্পটা বললাম এর মনে থাকবে? তাহলে সবথেকে প্রাচীনতম হাতিয়ার কোথায় পাওয়া গেছে? সব বইতে আছে কাশ্মীরের সোয়ান, শুধু বইটা বাড়ি থেকে রিডিং করতে হবে। কাশ্মীরের সোয়ান, তাহলে কিভাবে মনে রাখবো? কাশ্মীরে পাওয়া গেছে, প্রত্নতাত্ত্বিকের অ্যাসিস্ট্যান্ট কি করলো? ভুল করে ওই অস্ত্রটা তুলে ধরেছে। প্রত্নতাত্ত্বিক তার দেখে রেগে গিয়ে বলছে আগে অস্ত্রটাকে শোয়ান, যেখানে ছিল সেখানে শোয়ান আগে, ঠিক আছে। তার থেকে এসে কি কাশ্মীরের সোয়ান। আচ্ছা, হুমসু উপত্যকা হলো। তারপরে বলছে 13 কথার অর্থ কি? 60। এটা মাথায় রাখবি, এটা একবারে কোশ্চেন আসতে পারে। 13 কথার অর্থ কি? 60। পেজ নাম্বার 22। ওয়াক্স বাই ওয়াক্স, ওএক্স ওয়াক্স, যে গুতায়, ঠিক আছে। তারপরে কি বলছে দেখ, কি বলছে শোন। ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো আলতামিরা। তাহলে এটা কোথায়? 13টা মাথায় রাখবি শুধু আলতামিরা, আলতামিরা। মীরা কে বলতো? জানিস? নাম শুনেছিস? মীরা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের সবথেকে পরম ভক্ত। মীরা কৃষ্ণ ঠাকুরের সবথেকে পরম ভক্ত মীরা। মীরাবাই নাম শুনেছিস? গান গায় মীরাবাই, মীরা, ঠিক আছে। আলতামিরা, মীরা কি করেছে? আলতামিরা, ঠিক আছে। 13 গল্প শোন, তারপরে বানিয়ে দিচ্ছি। সেখানে কয়েকটা প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায়। এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গুহার ভিতরে দেখতে গিয়েছিলেন। তাহলে এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গেছে, চল ভাই অনেকদিন পড়াশোনা হয়েছে, একটু টাইম পাস করবি, চল। প্রত্নতাত্ত্বিক কি করলো? তার মেয়েকে নিয়ে গেছে। এবারে নিয়ে যাওয়ার পরে কি হয়েছে? তাতে হাতে ছিল একটা আলো, তাদের হাতে কি আছে? একটা আলো আছে। হঠাৎ মেয়েটা চিৎকার করে উঠে বললো 13, ঠিক আছে। 13 হঠাৎ মেয়েটা চিৎকার করে বলছে কি 13 মানে অর্থাৎ 60। 13 কথার অর্থ কি? 60। মাথায় রাখবি কিন্তু। সর্বায়ন কি গৌরব? হাসিস না, বল। বুঝে গেছিস তো? সর্বায়ন কি বল? হ্যাঁ ব্যাস, ওইটুকুনি হচ্ছে
ভরসড়া, ওর ওইটুকুনি চলে গেছিল। 7 পেটকাটা মন্দনের সহায় চন্দ্রবিন্দু আকার ভরসড়া। তোদের পড়াশোনার অবস্থা দেখছিস তো? আজকে কিন্তু সব জিনিস রেকর্ড হচ্ছে, তোদের পড়াশোনার অবস্থা সব বুঝতে পারছিস আজকে। যে সার বানান পর্যন্ত জানিস না, এই পড়াশোনা করছিস। তাহলে শোন, সার দেখা গেল গুহার ছাদে বিশাল বড় একটা সারের ছবি। তার মানে গুহার মধ্যে ঢুকেছে প্রত্নতাত্ত্বিক আর তার মেয়ে, হঠাৎ করে গুহার ছাদে টর্চ মেরে দেখলো কি একটা ছবি। ছবিটা কি ছিল? সারের। ওদের ভাষায় ওটাকে বলছে কি ট্যারো ট্যারো। ঠিক আছে, তাহলে ট্যারো ট্যারো কোথায় বলতো? কোথায়? হ্যাঁ, কৃষ্ণের পরম ভক্ত কে ছিল? মীরা, আলতামিরা। আলতামিরা, আলতামিরা একটা মেয়ের নাম, যে মেয়েটা গিয়েছিল গুহার ভিতরে। এইভাবে মনে রাখ। আলতামিরা, তারপরে বুঝতে পারলাম কি হতো। আরে তুই একলা বুঝিস, একলা বুঝিস না? হ্যাঁ, কি বুঝতে পারছিস না বল? আলতামিরা ট্যারোটার সঙ্গে কি সম্পর্ক? আলতামিরা জায়গাটার নাম। ট্যারো ট্যারোটা হচ্ছে ওই জায়গাটায় যে গুহাটা ছিল, সেই গুহার মধ্যে আঁকা একটা ছবি। বুঝেছিস? আজ কমপ্লেন পেয়েছিস না? ঘাস খেয়ে আসি বলে দিই। ঘাসে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। সে গরুরা স্বাস্থ্যবান, দেখেছিস তো? সে হলে সবুজ ঘাস খাও, এই সবুজ ঘাস বলতে সবুজ সবজি খাও। ঠিক আছে, এই জন্য বলে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। আমাদের বডিতে অক্সিজেনের জমা কমে গেলে মানুষের যে ভুলে যাওয়ার ক্ষমতা, এই ভুলে যায় না, বলছে আমি ভুলে যাচ্ছি, সব এই কারণে হয় অক্সিজেনের কম। এই যে আমরা সকালে করে মেডিটেশন করি, ধ্যান করি, কিসের জন্য? ওই অক্সিজেন প্রচুর পরিমাণে হয়। ধ্যান করলে, ছুটলে দেহের মধ্যে অক্সিজেন প্রচুর পরিমাণে হয়। ঠিক আছে, তারপরে কি বলছে? বাগর একটা জায়গা। তাহলে আমরা কয়েকটা জায়গার নাম পড়েছি। প্রথমে কি পড়েছিলাম? লুসি। তারপরে কি পড়েছি? ট্যারোটা কখনো আসেনি। কর্ণাটকে কি পড়েছিলাম? হুমসি উপত্যকা, কর্ণাটক। ঠিক আছে, সবথেকে প্রাচীন অস্ত্র কোথায় আছে ভাই? সোয়ান। ঠিক আছে, সোয়ান। গল্প মনে রাখবি, মাথায় থাকবে, ইতিহাস মানে হচ্ছে গল্প। তারপরে ইতি মানে কি? এখানেই আমি বলে শেষ করছি, তাই ইতি হাস, ওই কথা শুনে হাসবো, সে ওর নাম হচ্ছে ইতিহাস। ঠিক আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে কি? ট্যারো ট্যারো। তারপরে আর একটা জিনিস, সেটা হচ্ছে কি? বাগর। ঠিক আছে, রাজস্থানের বাগরে। তাহলে বাগরটা কোথায়? রাজস্থান। আচ্ছা, বদে বালি কোথায় দেখতে পাওয়া যায়? মরু অঞ্চল আমাদের ইন্ডিয়ার মধ্যে এক জায়গায় আছে, সেটা হচ্ছে রাজস্থান। এইভাবে মনে রাখ। থর রাজস্থানে বাবু, ভারতের মধ্যে সবচেয়ে বড়। এটা যাওয়ার আগে তুলবি। ঠিক আছে, তোলা আছে। কোথায় তুলেছিস? আচ্ছা, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, শুধু উপরেটা মোটালি হয়ে যাবে একদম। কালকে দিন গোমা। তোদের পরের দিন শনিবারে পরিবেশ পরীক্ষা 8 টাকা করে লাগবে। 45। কালকের মধ্যে জমা দিয়ে দিবি কিন্তু। বাগর বাগরটা কোথায় বললাম? রাজস্থান। রাজস্থানটা কোথায়? এটা যদি আমি ভারতের ম্যাপ আঁকি, আমরা কোনটা আছে বলতে দিই, আমি জানি। তারা বলছি আমরা হচ্ছে বাংলাদেশের কাছাকাছি আছি। ভারতের ম্যাপের এই জায়গাটা আছে রাজস্থান। ভারতের ম্যাপের ওই জায়গায় বস না দাঁড়িয়েছিস কেন সামনে থেকে? ভারতের কোথায় রাজস্থান আছে? একদম পশ্চিম দিকে। ঠিক আছে, এইখানটায় কি আছে? জায়গাটার নাম কি? বাগর। এবারে কি বলছে? রাজস্থানে বাগর আদিম মানুষের বসতি চিহ্ন পাওয়া গেছে। আদিম মানুষের সবথেকে বসতি চিহ্ন কোথায় পাওয়া গেছে? বাগর। ঠিক আছে, কারণ কি? এখান থেকে বেরিয়ে গেছিল একটা নদী, নদীটার নাম কি? সিন্ধু নদীর পাড়ে, পশ্চিম পাড়ে কি সভ্যতা গড়ে উঠেছিল? সিন্ধু সভ্যতা, মেরগড় সভ্যতা সব পশ্চিম পাড়ে গড়ে উঠেছে। তারপরে যখন মানুষ এই ভিতরে প্রবেশ করলো, মানে নদীর এপারে চলে আসলো, কারণ কোন জায়গাগুলো আগে পড়ছে? এই সব জায়গাগুলো আগে পড়ছে, কারণ বসতি তৈরি হলে কোথায় তৈরি হবে? এই সব জায়গায়। ঠিক আছে, এইবারে একেবারে প্রথম দিকে বাগরের বাসিন্দারা শিকার করে খাবার জোটাতো। ঠিক আছে, কিছু কিছু পশুপালনও তাদের জানা ছিল। বাগরে অনেকগুলো পশুর হাড় পাওয়া গেছে। ঠিক আছে, সেগুলো থেকে অনুমান করা হয় পরের দিকে গৃহপালিত পশুর সংখ্যা বেড়েছিল। এতে কি বোঝা যাচ্ছে? পরবর্তীকালে পশুর সংখ্যা বেড়েছিল। ঠিক আছে, অর্থাৎ বাগরের মানুষ ধীরে ধীরে গৃহপালিত পশুর গুরুত্ব বুঝতে পেরেছিল। কেন বলতো গুরুত্ব বুঝতে পেরেছিল? কারণ যদি আমরা বাড়িতে পশু পুষি, আমাদের সুবিধা কি? কানের বড়, প্রথমত দুধ, মাংস। ঠিক আছে, এগুলো আমরা পাচ্ছি। সেজন্য আস্তে আস্তে পশুর গুরুত্ব বুঝলো এবং তাদেরকে পশুপালনের জন্য রেখে দিল। ঠিক আছে,
তারপরে কি সেভাবে দেখলে বাগর শিকার ও পশুপালন দুই চলতো। তাহলে এখানে পয়েন্টের মধ্যে মেন পয়েন্ট দুটো, একটা হচ্ছে বাগর কোথায় অবস্থিত, প্রথম হচ্ছে রাজস্থান, এখানে কি হতো, এখানে পশুপালন চলতো। ঠিক আছে, পশুপালন আর কি ছিল, মানুষের বসতি। ঠিক আছে, এই দুটো জিনিস, আর কিছু নেই তোদের। এই হচ্ছে চ্যাপ্টার, এর মধ্যে আর কিছু নেই। তোদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারটা পড়া বাড়িতে, পুরো শেষ হয়ে গেছে কিন্তু। বাড়িতে দ্বিতীয় চ্যাপ্টারটা পড়া, যেখানে বুঝতে পারবি না পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবি, দিয়ে কোশ্চেন মার্ক, পরের দিন এসে আমাকে জিজ্ঞাসা করবি যেখানটায় কি হলো প্রশ্নগুলো। এখানে কত আদি মানুষ প্রথমে ড্যাশ করেছে, পরে দেখ পেজ নাম্বার কত, পেজ নাম্বার লেখা নেই বইতে, 27 পেজ। আদি মানুষ প্রথমে রান্না করা খাবার খেত, না পোড়া মাংস, না কাঁচা মাংস ফলমূল খেত? কাঁচা মাংস ফলমূল খেত। গরম কানে কথা যাচ্ছে? আদি মানুষ প্রথম হাতিয়ার ছিল কি, ভোতা হাতিয়ার ছিল, না সুচালো, না পাথরের কুঠা? পাথর ছিল, ছুঁড়ে মারতো, জায়গায় কিন্তু ছুঁড়ে মারতো। আদি মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কি ছিল? আগুন। ধাতু আবিষ্কার হয়েছে নববস্তা যুগ। ধাতু কবে? নববস্তা যুগ। চাকা আবিষ্কার হয়েছে নববস্তা যুগ, সব নববস্তা যুগ। ঠিক আছে, কৃষি কাজ থেকে শুরু করে কৃষি, এমনকি নববস্তা যুগে মানুষ ছেলে মেয়ের বেসিসে কাজ ডিভাইড করে দিয়েছিল, নববস্তা থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, মেয়েরা এই কাজ করবে, ছেলেরা এই কাজ করবে, নববস্তা যুগে। তারপর থেকে শুরু হয়েছে ভারতে আর্য সভ্যতা, যেখান থেকে মানুষের বিকাশ, আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা। ঠিক আছে, তাহলে আমাদের ভারতের ইতিহাসে প্রথম যে সভ্যতা ছিল সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা, তারপরে সে কি হরপ্পা সভ্যতা, তারপরে সে কি আর্য সভ্যতা। ব্যাস। আদি মানুষ যাযাবর ছিল কেন? কারণ বের করে দিয়েছিল ঘর থেকে, তাদের ঘর বাড়ি ছিল না। ওর মাথা যন্ত্রণা হচ্ছে, কি সমস্যা হচ্ছে বলতে, কি গোড়া কি হচ্ছে, চোখ যন্ত্রণা, তার কি হচ্ছে, কারো কথা মনে করছে, পূর্বপুরুষের কথা। আচ্ছা তারপর শোন, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? আগুন যে শিখলো তাতে কি সুবিধা হয়েছিল? তারপরে তিনটে জিনিস মেইন হচ্ছে, তিনটে জিনিস আগুন ব্যবহারের ফলাফল হচ্ছে তিনটে। আগুন ব্যবহারের ফলাফল তিনখানা। একটা হচ্ছে কি, প্রথমে কি, পশুদের ভয় দেখানোর জন্য। ঠিক আছে, আচ্ছা আর আমরা লিঙ্ক করে করে পড়বো যাতে মাথায় থাকবে। তাহলে ওরা মাংস পুড়িয়ে খেতে, তাহলে তুই একটা জিনিস আমাকে বল, মানুষ মাংস পুড়িয়ে যে খাবার শিখলো তাতে তার খাদ্যাভ্যাসের পরিবর্তন হলো না হলো না? আগে খেত কল, এখন কাছে আগে খেত কল আর কাঁচা মাংস, এখন কাছে কি মাংস পুড়িয়ে, তার মানে স্বাদের পরিবর্তন হয়ে গেল, তার মানে খাদ্যাভ্যাসের পরিবর্তন হলো। ঠিক আছে, ভালো কথায় খাদ্যাভ্যাসের পরিবর্তন। শুধু এটা মনে রাখ, আমি পরের দিন কয়েকটা প্রশ্ন তোদেরকে লিখে দেবো শিক্ষক থেকে। ঠিক আছে, দুটো হচ্ছে কি, মানুষ মাংস ধর পুড়িয়ে পার্টি করছে, একদিন 40 জন এক একটা গ্রুপে কতজন করে থাকতো বলতো? 30-40 জন করে থাকতো, বসে বসে পার্টি করছে আর হুপ হা হুপ। তখন তো হ্যাঁ, তখন তো ওরকম মিউজিক সিস্টেম ছিল না, এরকম সমুদ্রের মতন কয়েকজন ছিল, ওরা বসে বসে হুপ হা হুপ করতো। ঠিক আছে, যাতে এর করার দুটো কারণ, প্রত্যেকটা জিনিসের কারণ আছে কেন করতো, কারণ যাতে অনেকের আওয়াজ পায়, অনেকের গলা যাতে আওয়াজ পায়, তাহলে কি হবে, পশুরা কাছে আসবে না। ঠিক আছে, ওই একটা কারণ। তাহলে ওরা কি করলো, দেখা গেল কয়েকটা পশু ঘুরে বেড়াচ্ছিল পাশ দিয়ে, হঠাৎ করে ওদের আওয়াজ শুনে ওরা ভাবছে যে এরকম বনমনস্থান আমরা আগে দেখিনি, যে হঠাৎ করে কারা এরকম আওয়াজ করছে, নিচে তো এরকম দেখনি কাউকে, ওরা হঠাৎ করে দেখতে আসলো। ঠিক আছে, কারা দেখতে আসলো বলতো? পশুরা। কাকে দেখতে আসলো? মানুষদের, গ্রুপে যারা ছিল মানুষদের দেখতে আসলো। ঠিক আছে, এইবারে এখানে যে কজন ছিল 40 জনের মধ্যে একজন, মানে যদি আমার সঙ্গে কয়েকজন লোক থাকে আমার একজন বেড়ে যাবে না, সাহস বেড়ে যাবে তো, দেখাতে হবে তো আমি পুরুষ দেখাতে হবে তো। তো এইবারে যখন ওখানে আসলো, এন্ট্রি করলো পশুটা, কি হলো, একজন লোক একটা কাঠের মাথায় আগুন ছিল সেখানে দাঁড়িয়ে পড়লো। ঠিক আছে, ওই দিক থেকে যে একটা পশু এসেছিল সেই একটা পশু আগুন দেখে ভয় পেয়ে পালালো। ওরা তারপরে বুঝতে পারলো কি না, পশুরা আগুনে ভয় পায়, তাই কি করছে, পশুর হাত থেকে বাঁচত, ঠিক আছে। তৃতীয় যে পয়েন্টটা সেটা কি বলতো, ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে, আরেকটা কি কারণ, দেখা দেখতে। আচ্ছা এটা কোথায় পাবি, এটা 20 নম্বর পেজে যাও, ওটা করবো 20 নম্বর পেজ। শোন, চুপ করে শোন, 20 নম্বর পেজের প্রথমে যে প্যারাটা আছে ওই প্যারাটাই আছে, একদম উপরে কোনায় যে প্যারাটা, 20 নম্বর পেজ।
কি বলছে, আগুনের ব্যবহার করার ফলে বেশ কিছু বদল দেখা যেতে থাকে। একদিকে প্রচন্ড শীতের হাত থেকে মানুষ বাঁচত আগুনে। ঠিক আছে, ঠিক আছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টকে পাশাপাশি বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার শুরু হয়। তাছাড়া আগুনের ব্যবহার আদি মানুষ খাবারের অভ্যাসও বদলে গিয়েছে। এই সময় কাঁচা খাবারের বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু হলো। তাহলে তিন রকমের বলবো। ঠিক আছে, তারপরে কি বলছে, ঝলসানো নরম মাংস খেতে তাদের চোয়াল ও দাঁতের জোর কম লাগলো। আগে কি হতো, কাঁচা মাংস খেতাম চিবিয়ে চিবিয়ে, মানে দাঁত ছিল কি কোদাল, ঠিক বলেছিস, দাঁত ছিল কোদাল। এখন কি বলছে, দাঁতের কম জোর লাগছে, কারণ কি মাংস অর্ধেক ঝলসানো হয়ে গেছে, নরম হয়ে গেছে। তাই ধীরে ধীরে তাদের চোয়াল শুরু হয়ে যায়, চোয়াল কি হয়ে যায়, শুরু হয়ে যায়। ধর বড় একটা জিনিস চেবাবো, মানুষ হচ্ছে কি প্রকৃতির সাথে বিবর্তন করে করে মানুষ আজকে এই পর্যায়ে এসেছে। ঠিক আছে, তাহলে মানুষের যখন কাঁচা মাংস পুড়িয়ে গেত না, দাঁতের যে মাড়ির দাঁত আমাদের যে এখন ছোট ছোট, ওগুলো ছিল এরকম বড় বড়। ঠিক আছে, ধরে নিচ্ছি বড় বড়, তাতে কি হবে, এই যে উপরের মাড়ির দাঁত নিচের মাড়ির দাঁত, মাংস তো ঢুকে দিচ্ছি মাঝখানে, চাপছে এরকম ভাবে চাপছে, সুবিধা হচ্ছে। এখন কি হলো, যত মানুষ পোড়া মাংস খাওয়া শুরু করলো, মাংস কি ছিল, নরম। ওরা মরিস কেন তুই, আর শুয়ে আছিস কেন তুই, হ্যাঁ শুয়ে আছিস কেন? পরের দিন থেকে এরকম দেখলে নিচে বসে ক্লাস করবো, কিন্তু বলে দিলাম। বেঞ্চটা দিয়েছি লেখা যাতে সুবিধা হয়, সবার জন্য নয়। এবার যত দেখলো কি মানুষ কি করলো, খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়ে গেল। প্রকৃতি দেখছে ওরা দাঁতের প্রয়োজন নেই, ওরা মোটা দাঁতের প্রয়োজন নেই, প্রকৃতি কি করে দিল, মানুষকে ছোট ছোট দাঁত করে দিল। ঠিক আছে, তাই বলছে উঁচু দাঁত ছোট হয়ে গেল, আরো নানা রকম বদল হলো চেহারায়। আদিম মানুষের শরীরে জোর বাড়লো, বুদ্ধিরও বিকাশ করলো। সবচেয়ে বুদ্ধিমান মানুষ কারা দেখলাম, হোমো সাপিয়েন্স। ঠিক আছে, তোদের এই ইতিহাসের ক্লাস আজকে এই শেষ।